তো রুলিং পার্টি চলছে, তুমি তার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার ক্লোজ কেউ, তখন তুমি জেলে গেলে কিন্তু এই ধরনের ফেসিলিটি কিন্তু তাদের দেওয়া হয়। এটা কিন্তু মানে আনঅফিসিয়াল, অফিসিয়াল কিন্তু কিছু নয়। কেন অ্যাকচুয়ালি দেখো জেল আমরা বলি, অ্যাকচুয়ালি ওটা কারেকশনাল হোম বা সংশোধনাগার, মানে ওখানে মানুষকে সংশোধন করার জন্য পাঠানো হয়, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পজিটিভ দিক, মানে জেলে পাঠানো হচ্ছে মানে এই নয় যে এটা নেগেটিভ দিকে সবসময় নিতে হবে। সশ্রম কারাদণ্ড যারা পেয়েছে তাদেরকে দিয়ে কাজ করানো হয়, বিভিন্ন ধরনের কাজ আছে, আমি একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। কয়েদিদের কিন্তু আবার কিছু ভাগ থাকে, যেমন ধরো যাদের এখনও পার্মানেন্টলি গিলটি তাকে ঘোষণা করা হয়নি, যখন আন্ডার ট্রায়াল চলছে, তাদেরকে কিন্তু আলাদা সেলে রাখা হয় এবং তাদের কিন্তু কোনো ড্রেস হয় না, তাদের কিন্তু কোনো কয়েদি নাম্বার হয় না। এই যে আমরা সিনেমায় দেখি কাউকে একটা বাইরে থেকে অর্ডার এসছে এই ক্রিমিনালটাকে মারতে হবে, তো অন্য আরও 4টে ক্রিমিনাল মিলে ওই খোখো খেলা হচ্ছে বা কী হচ্ছে, কবাডি খেলা হচ্ছে, তার মধ্যে দম আটকে মেরে দিল। নিউজেও অনেক সময় বেরিয়ে আসে এই জেলে মারামারি হয়েছে কয়েদিদের মধ্যে। এটা কি এমনকি তুমি জেলে বসে কিন্তু তোমার বাড়ির লোককে ফোনও করতে পারো। এমনও জিনিস আমি দেখেছি, ওই যে পরিষ্কার করে না টয়লেটটা, মানে শুনেছি ওইটা জল ছাড়া পরিষ্কার করে বাইরে, ওই যে তুমি বলছো আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশন রাখা, এগুলো কিন্তু একদমই কিন্তু মিথ্যে নয় পুরোটা। কিছু কিছু জায়গায় কিন্তু এগুলো কিন্তু হয়, ভেতরে কিন্তু ইলিগাল ব্যবস্থা কিন্তু থাকে। নিউজে দেখবে কিছুদিন আগে ছিল, এটা কিন্তু খুব বড় চ্যানেল কিন্তু কভার করেনি, মানে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মহিলা সেলে মহিলারা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। আমাদের সবার লাইফে বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকে, আমরা সেই নিয়ে বাঁচি, সেই নিয়ে দৌড়াই, সেই নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু উল্টো দিকে জেলের ভেতরে কি কি হয়, কি কীভাবে যারা জেলের ভেতরে থাকে তারা বাঁচে, তাদের সাথে কি কি হয় এবং জেলের সমস্ত ইনসাইড স্টোরি, সেই সব কিছু আজকে ডিসকাস করেছি অ্যাডভোকেট তমনাথ রামচন্দ্রর সাথে। তমনাথ দা অলরেডি আমাদের পডকাস্টে এসেছিলেন, আশা করছি আপনারা তাকে চেনেন। এই পডকাস্টটা একদমই আলাদা হয়েছে, আমি এটুকুর গ্যারেন্টি দিতে পারি, কারণ এখানে আপনি জেলের ভেতরে কি কি হয়, কি কীভাবে একটা জেল চলে, কিভাবে কয়েদিদের জীবন চলে, তারা কিভাবে ইনকাম করে জেলের ভেতরে, তারা কিভাবে কি কি কাজ করে জেলের ভেতরে, এই সব কিছু নিয়ে আলোচনা। চলুন বেশি দেরি করব না, আজকের পডকাস্টটি শুরু করা যাক। তমনাথ রামচন্দ্র অন ইউটিএস। তমনাথ দা, ইউটিএসে তোমাকে আবার স্বাগত। নতুন স্টুডিও আমাদের কেমন লাগছে? সুন্দর বানিয়েছো তোমরা, খুব সুন্দর করে সাজিয়েছো, সত্যি খুব ভালো লাগছে। আজকে আমরা জেলের ভেতরের বিভিন্ন বিষয়বস্তু জানব। জেল কেমন হয়, জেলের ভেতরে কয়েদিরা কেমনভাবে থাকে, হ্যাঁ, আর কি কি কাজ তাদের করতে হয়, কি কি না হয়, সেগুলো তো কেউ জানে না সাধারণ মানুষ। সেই জিনিসগুলোই আমরা ডিসকাস করব আজকে তোমার মাধ্যমে। আমি বেসিক থেকে শুরু করি যে পুলিশ, ধরো একজন কেউ ক্রাইম করছে, তারপর তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আদালতে উঠছে, ওই এবার সেই যে আসামিটা ক্রাইম যে করেছে, ধরো একটা খুন করেছে বা কিছু, আমরা তো বড় বড় জেলের নাম শুনি, তিহার বা এই টাইপের যত জেল আছে, এইখানে কখন রাখা হয় তাদের, আর নিয়ে যাওয়ার সময় কোথায় রাখা হয়, এটা একটু জানাও। দেখো, প্রথম হচ্ছে কেউ অ্যারেস্ট হচ্ছে, ঠিক আছে, তাকে স্টেট পুলিশ অ্যারেস্ট করুক, সেন্ট্রাল কোনো এজেন্সি অ্যারেস্ট করুক, হোয়াট এভার মেবি, সেটাকে অ্যারেস্ট হলো। অ্যারেস্ট হলে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ কাস্টাডিতে, ঠিক আছে, মানে পুলিশের হেফাজত যেটাকে বলে। তারপরে 24 আওয়ার্সের মধ্যে তাকে প্রডিউস করা হবে কোর্টে। ওকে, 24 আওয়ার্সের মধ্যে যদি কোর্ট যদি তার বেল গ্রান্ট করে দিল, তাহলে তো সে ছাড়া পেয়ে গেল। কিন্তু তারপর থাকে দুটো কন্ডিশন, এক হচ্ছে নয় পুলিশ কাস্টাডিতে পাঠাবে, আর নয় হচ্ছে তোমার জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাবে। ওকে, তো পুলিশ কাস্টাডি ম্যাক্সিমাম দিতে পারে হচ্ছে তোমার 14 দিনের, তারপর আলটিমেটলি ফাইনালি তারপরও যদি কোর্ট মনে করে যে না একে এখনও কাস্টাডিতে রাখার প্রয়োজন আছে, তখন কিন্তু জেল কাস্টাডি বা জুডিশিয়াল কাস্টাডি যেটা বলে আর কি, সেখানে পাঠায়, যেটাকে জেল বলে, যে বড় যে জেল তুমি যেটাকে বলছো অ্যাকচুয়ালি, মানে মানুষ যেটাকে ভাবে, সেটা সেখানে পাঠায়। আর পুলিশ কাস্টাডি মানে হচ্ছে তোমার থানাতে। আচ্ছা, ঠিক আছে, এবার ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিই। তাহলে প্রথমেই কি তোমার 14 দিনের পুলিশ কাস্টাডি দেবে এরকম কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়।
প্রথমে কিন্তু অনেক সময় জুডিশিয়াল কাস্টাডিও দেয়। কেন দেয় বা দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? পুলিশ কাস্টাডিতে থাকলে কি প্রবলেম হতে পারে বা জুডিশিয়াল কাস্টাডিতে থাকলে কি প্রবলেম হতে পারে, বা দুটোর মধ্যে ডিফারেন্স কী সেটা আমি একটু বলে দিই লোককে। দেখো, পুলিশ কাস্টাডিতে থাকলে যেটা হয়, ধরো কেউ অ্যাকিউজড, ঠিক আছে, যেই অফিসার আর কি কেসটা ইনভেস্টিগেশন করছে, পুলিশ অফিসার যাকে বলা হয় ইনভেস্টিগেটিং অফিসার বা আইও, কেসের আইও, সে কী করছে, তার আন্ডারে থাকছে থানার মধ্যে, যখন তখন এসে যা ইচ্ছা জিজ্ঞাসাবাদ করতে পারে, ঠিক আছে, তাকে ভয়ও দেখাতে পারে, তার স্টেটমেন্ট ম্যানিপুলেট করারও একটা জায়গা থাকে, ভয় দেখিয়ে, ঠিক আছে। তো তাকে হয়তো মারধর করবে না, আগে যেরকম দেখাতো যে থানাতে মারধর করছে, সেসব করে না কিন্তু, ঠিক আছে, সেসব করা এখন পুরোপুরি কিন্তু বেআইনি, কারণ তাকে কোর্টে প্রডিউস করার আগে তার মেডিকেল চেক আপ হয়, ঠিক আছে। তো যদি কোথাও মারধর করে থাকে, মারের দাগ বা কিছু যদি পায়, বা সে যদি ডাক্তারের কাছে বলে যে এইভাবে এই করেছে সেই করেছে, তাহলে কিন্তু সেই অফিসার এগেনস্টে কিন্তু তোমার ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হয়ে যায়, ঠিক আছে। তো সুতরাং মারধর করে না, কিন্তু তাকে ম্যানিপুলেট করার একটা জায়গা থাকে, বারবার জিজ্ঞাসা করতে পারবে, কারণ সে তো পুলিশ কাস্টাডিতে আছে, মানে থানাতে আছে, আর থানার পুলিশ যে আর কি কেসটা ইনভেস্টিগেট করছে, সে তো চাইলে যখন খুঁজে তাকে ডেকে, ধরো রাতে ঘুমাচ্ছ, ডেকে জিজ্ঞাসাবাদ করছে, সকালে জিজ্ঞাসাবাদ করছে, এই হয়নি সেই হয়নি, মানে যখন খুশি তার জিজ্ঞাসাবাদ সে করতে পারবে। এইটা একটা প্রবলেম থাকে, যার জন্য অনেক লয়াররা অনেক সময় কোর্টের কাছে পুলিশ কাস্টাডি না চেয়ে কিন্তু জুডিশিয়াল কাস্টাডির ডিমান্ডও করে থাকে, যদি সে বুঝে থাকে যে হ্যাঁ এই প্রবলেমগুলো হতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন তাকে কী করা হয়, জুডিশিয়াল কাস্টাডি কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে অনেকটা সেফ। ওখানে তো অনেক কয়েদি আছে, তাদের সাথে থাকতে হবে, কিন্তু এই পুলিশ তাকে হ্যারাসমেন্টটা করতে পারবে না। যখন খুশি জিজ্ঞাসাবাদ, একই জিনিস বারবার জিজ্ঞাসাবাদ করা, একটা পার্টিকুলার টাইম আছে, সেই টাইমে পুলিশ নর্মাল ভিজিট করতে যেতে পারে জেলেতে, যেই অফিসারের কি ইনভেস্টিগেশন করছে সে গেল জেলে ভিজিট করতে, তাকে একটা পার্টিকুলার টাইমে একটা কনফারেন্স রুম আছে, সেখানে বসিয়ে যতটুকু জিজ্ঞাসাবাদ করার করতে পারবে, কিন্তু থানার মধ্যে তো পুলিশের পাওয়ারটা তো বেশি না, ঠিক আছে। আরেকটা ফেসিলিটি আছে জুডিশিয়াল কাস্টাডিতে থাকার, সেটা হচ্ছে ধরো কেউকে ধরো 14 দিনের বা 10 দিনের একটা জুডিশিয়াল কাস্টাডি দিল, ঠিক আছে, তার মাঝখানে সে কিন্তু কোর্টের কাছে পুট আপ দিয়ে সেই ম্যাটারটা আগেও কিন্তু মুভ করতে পারে বেলের জন্য। আচ্ছা, কিন্তু পুলিশ কাস্টাডিতে থাকাকালীন কিন্তু বেলের জন্য পুট আপ দিয়ে মুভ করা যায় না, ঠিক আছে। এই একটা ডিসক্রিমিনেশন আছে, পুলিশ কাস্টাডিতে থাকাকালীন বেল পুট আপ দিয়ে মুভ করা যায় না, জুডিশিয়াল কাস্টাডিতে থাকাকালীন করা যায়। এবার হচ্ছে দেখো, জুডিশিয়াল কাস্টাডিরও কিছু তোমার আর কি নেগেটিভ দিক আছে, যেমন সেখানে অনেক ক্রিমিনাল, তাদের একটা তোমার মধ্যে একটা নতুন কেউ গেলে, যেমন হয় না কলেজে একটা নতুন র্যাগিং টাইপের একটা ব্যাপার থাকে, ওটা এখন অতটাও মানে ভেতরে অনেকটা কমে গেছে, ঠিক আছে, কারণ এখন অনেক এইসব ব্যাপারগুলোর দিকে অনেক বেশি দেখা হয়, ওয়েলফেয়ার অফিসার থাকে সেখানে, ভেতরে তোমার পুলিশ অফিসাররা থাকে, বাট তাও কিছুটা হলেও হয়, কারণ ওখানে তো সবাই তো ক্রিমিনাল, কেউ ধরো 10 বছরের সাজা কাটছে, ঠিক আছে, সে সেখানে থেকে থেকে ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেছে পুরোটা, সেখানে নতুন কেউ গেছে, ঠিক আছে। এইগুলো আমি সব কিন্তু বলছি যারা আর কি ক্রিমিনাল মাইন্ডেড নয়, অ্যারেস্ট হয়ে গেছে, তাদের প্রবলেমগুলো বলছি, যে অলরেডি 3-4 বার জেল খেটে এসছে তার কাছে এইসব কোনো ব্যাপার না, যে ধরো মানে ভুলবশত ধরো কনভিক্টেড হয়নি এখনও, বাট ভুলবশত তাকে কাস্টাডি নেওয়া হয়েছে, এখনও তো প্রমাণ হয়নি যে সে অপরাধ করেছি করেনি, বাট তার কাস্টাডিতে তাকে নেওয়া হয়েছে, ঠিক আছে, সে হয়তো সত্যি কিছু করেনি, এরকমও আছে। একটা ঘটনা তোমাকে আমি বলছি, কি হয় তোমার শিয়ালদা স্টেশনে একটা ছেলে এমনি বাইরে থেকে এসেছিলো, শিলিগুড়ি থেকে এসেছিলো, ঠিক আছে, সেটা গরিবই, এখানে কাজ খুঁজতেই এসেছিলো, তো তার সাথে আরেকটা ছেলে পরিচয় হয়েছিল ট্রেনেতে আস্তে আস্তে, সে একজনের ফোন চুরি করেছে, আচ্ছা, তাকে অ্যারেস্ট করেছে, এবং ওর সাথে ওই ছেলেটা ছিল, এবং ওকে দেখে পুলিশের যে সন্দেহ হয়েছে বলে ওকে ওর সাথে অ্যারেস্ট করে নিয়েছে, ঠিক আছে। সেই ছেলেটা কিন্তু কিছু করেনি, পরবর্তীকালে সে বেল পেয়েছে, ঠিক আছে। তো এরকম একটা কেস এসেছিলো আমার কাছে, আমি তাকে পরে বেল করিয়েছিলাম, তাকেও কিন্তু ওই জুডিশিয়াল কাস্টাডিতে থাকতে হয়েছে, এবং সেখানে কিন্তু এই ব্যাপারগুলো একটু হয়। তো যারা ধরো মানে আর কি প্রথমবার জেলে যাচ্ছে বা কোনো ক্রাইম সত্যি করেনি, সত্যি সে ক্রিমিনাল মাইন্ডেড নয়, তার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে, ঠিক আছে। সেগুলো আরও বিস্তারিত আমি পরে আসছি, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তুমি বলছি যে বড় জেলে কখন নিয়ে যাওয়া হয়, প্রথমে কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হয় পুলিশ কাস্টাডিতে অ্যারেস্ট করে, তারপর 24 আওয়ার্সের মধ্যে তাকে নিয়ে প্রডিউস করা হবে কোর্টের কাছে, কোর্ট এবার যদি মনে করে যে তাকে কাস্টাডি গ্রান্ট করবে, ঠিক আছে, সেটা দুটোই হতে পারে, পুলিশ কাস্টাডি অথবা জুডিশিয়াল কাস্টাডি। পুলিশ কাস্টাডি হলে 14 দিন ম্যাক্সিমাম, তখন তাকে থানাতে পাঠানো হয় পুলিশের আন্ডারে, আর যদি মনে করে যে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাবে, ঠিক আছে, তাকে পাঠাবে তখন হচ্ছে ওই যে
যেমন আলিপুর সেন্ট্রাল জেল আছে, প্রেসিডেন্সি জেল আছে। এবার তুমি যেটা আসছো যে তিহার জেল, ওইটাই যদি তোমার কোনো সেন্ট্রাল এজেন্সি যদি কোনো ম্যাটার ইনভেস্টিগেট করে, যেমন সিবিআই, ইডি, ঠিক আছে, তখন তারা ইন্টার স্টেট জেলেতে ট্রান্সফার করতে পারে। কিন্তু স্টেট পুলিশ যদি কোনো কিছু ইনভেস্টিগেশন করে থাকে, সে কিন্তু এই ট্রান্সফারটা সহজে করতে পারবে না। সেটা শুধু আলিপুর আর এইদিকে প্রেসিডেন্সি বা যে কোনো জায়গা আছে, যা যা আমাদের স্টেটের মধ্যে যে কোনো জেল আছে সেখানে সে কিন্তু করতে পারবে। সেই ম্যাটারগুলো কিন্তু সেই জেলেতে পাঠাবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু চট করে তিহার জেলে পাঠাবে না বা বাইরের কোনো এতে পাঠাবে না। এগুলো যদি একমাত্র সেন্ট্রাল এজেন্সি যদি তোমার ইনভেস্টিগেশন করে কাউকে অ্যারেস্ট করে, সেই ক্ষেত্রে এগুলো হয়। আচ্ছা, এই বিষয়টা তো নয় আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আস্তে আস্তে আমরা জেলের দিকে ঢুকি, মানে ঢুকতে কেউই চায় না, বাট অ্যাজ এ ডিসকাশন আমরা ঢুকি। যে ধরো একটা কয়েদি সকাল থেকে রাত জেলের মধ্যে কি কি করে? জেলের ভেতরের সিস্টেমটা কিন্তু খুব ডিসিপ্লিন, আচ্ছা, মানে রাখার চেষ্টা করা হয়, ঠিক আছে। মানে অনেকটা দেখবে আশ্রমেতে যেরকম আর কি ডিসিপ্লিন হয়, ঠিক টাইমে উঠতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঠিক আছে, জেলের টাইমিংটাও কিন্তু অনেকটা ওরকম, মানে কঠোর, মানে আর কি তোমার অনুশাসনের মধ্যে রাখার চেষ্টা করা হয়। কেন অ্যাকচুয়ালি তোমাকে জেল আমরা বলি, অ্যাকচুয়ালি তো ওটা কারেকশনাল হোম বা সংশোধনাগার, মানে ওখানে মানুষকে সংশোধন করার জন্য পাঠানো হয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পজিটিভ দিক, মানে জেলে পাঠানো হচ্ছে মানে এই নয় যে এটা নেগেটিভ দিকে সবসময় নিতে হবে। ওখানে অ্যাকচুয়ালি কারেকশনাল হোম, ওখানে মানুষকে পাঠানো হচ্ছে, সে কিছু ক্রাইম করেছে বা সে কিছু দোষ করেছে, তো সেটা শোধরানোর জন্য সে একটা ওখানে পাঠানো হচ্ছে, যাতে সে সেখানে অনুশাসন শিখতে পারে। তো প্রথমে কী করা হয়, সকলকে মানে ভোর 6টার সময় তুলে দেওয়া হয়, ঠিক আছে, ভোর 6টার সময় সবাইকে তুলে দেওয়া হয় এবং সেলের গেট খুলে দেওয়া হয় তখন, ঠিক আছে। রাতে কিন্তু সেলের গেট বন্ধ থাকে, যাতে পালিয়ে না যেতে পারে। পালিয়ে যাওয়া তো দূরের কথা, যাতে বাইরেও যাতে না বেরোতে পারে। সেলের গেট কিন্তু রাতে বন্ধ থাকে, আবার সকালবেলা খুলে দেওয়া হয়, সকালে ব্রেকফাস্ট করানো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যারা ধরো রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট পেয়েছে, ইমপ্রিজনমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট, একটা হচ্ছে রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট। সিম্পল মানে হচ্ছে নর্মাল কারাদণ্ড, আর রিগোরিয়াস মানে হচ্ছে সশ্রম কারাদণ্ড, যেটা আর কি বাংলায় পাতি বাংলায় যেটাকে বলে সশ্রম কারাদণ্ড। যারা পেয়েছে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের কাজ আছে, আমি একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। সেলাইয়ের কাজ আছে, ওখানে জামা কাপড় সেলাই করা। তারপর দেখবে যে কাগজের যে তোমার ওই থালা বানানো হয় না, সেই ডাইসে ফেলে থালা প্লেট বানানো হয় না, ওই ধরনের বানানো হয়। হাতের কাজ থাকে কিছু, ঠিক আছে, মাটির জিনিসপত্র বানানো, ঠিক আছে। তারপর হচ্ছে ওদের নিজস্ব ব্যারাকের কিছু কাজ থাকে, যেমন খাবার বানানো। তারপর তোমার হচ্ছে কাঠের কিছু কাজ থাকে, এই ধরনের বিভিন্ন কাজে, বা বাগান পরিচর্যার কাজ থাকে। যে যেরকম ধরো কারোর ধরো বয়স হয়ে গেছে, তাকে দিয়ে তো ভারী কাজ করাবে না, ঠিক আছে। তো যে যেরকম বয়স অনুযায়ী বা যার যেরকম শরীর সেই অনুযায়ী তাদেরকে কাজ দেওয়া হয়, ঠিক আছে। তারা সেই কাজগুলো করে, আর প্রত্যেককে কাজের জন্য কিন্তু পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক আছে। এবং সেই পারিশ্রমিকটা কিন্তু হাতে দেয় না, সেটা তার খাতে জমা হয়, ঠিক আছে। এমনকি সেই যে টাকাটা জমা হচ্ছে তোমার, সেই টাকাটা তুমি চাইলে 50 টাকা পার ডে রেখে বাকি টাকাটা চাইলে তুমি কিন্তু তোমার ফ্যামিলিতেও কিন্তু পাঠাতে পারো। আচ্ছা, সেটাও কিন্তু ট্রান্সফার করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, সেটাও কিন্তু জেল থেকে তোমার ট্রান্সফার করিয়ে দেয়, এরকম সিস্টেমও আছে। আবার ধরো তোমার জেলের খাবার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, ওখানে কিন্তু চিপ ক্যান্টিন আছে, সেখান থেকে কিন্তু খাবার আনানো কিনে তুমি খেতে পারো। এই যে তুমি কাজ করলে সারাদিন, তোমার যে টাকাটা জমলো ওখানে কুপন সিস্টেমে তোমার কাছে খাবার পৌঁছে যাবে, এবং কুপনের যে টাকাটা সেটা তোমার যে অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সেখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। অনেকের হতে পারে জেলের খাবার পোষাচ্ছে না বা সহ্য হচ্ছে না বা খেতে ইচ্ছে করছে না, একদিন মনে হলো, হয় না, আমাদেরও তো মনে হয় যে রোজ বাড়ির খাবার খাবো, একদিন তোমার ধরো বিরিয়ানি খেলাম, বাইরের খাবার খেলাম, ঠিক আছে। ওখানেও কিন্তু সেই ফেসিলিটি আছে, মানে জেলে আছে মানে তাদেরকে এমন বাজে বিহেভ করেন যে তোমরা গরু ছাগলের মতো যা দিচ্ছি তাই খেতে হবে, যেরকম দেখায় না টিভিতে, দেখায় দেখবে সে কাঁকড়োলা চাল দিচ্ছে, তোমার ডাল সেই জলের মতো পাতলা, ওরকম কিন্তু ব্যাপার কিন্তু নয় আদতে। বাইরের স্টেটে কী আছে আমি জানি না, আমাদের কিন্তু এখানে ওরকম ব্যাপার কিন্তু নয়, ঠিক আছে। তো তুমি যে কাজ করছো সেই কাজের টাকা থেকে কিন্তু তুমি চাইলে খাবার কিনেও খেতে পারবে, সেই রকম ফেসিলিটিও আছে। আচ্ছা, আরও বলি, ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা হয়, কালচারাল অ্যাক্টিভিটিস। কেউ ধরো গান বাজনা করতে চায়, তাকে কিন্তু সেটা করতে দেওয়া হয় ওখানে, আচ্ছা, ঠিক আছে। কেউ ধরো আঁকতে চায়, তাকে সেটা করতে দেয়। ইনফ্যাক্ট কেউ ধরো পড়াশোনা করতে চাইলে তাকে কিন্তু ডিস্টেন্সে ওখানে পড়ানোর ব্যবস্থাও কিন্তু করা হয়। জেলে থেকেও অনেকে পড়াশোনা করতে পারে, যারা যারা চায়, যারা যারা কোয়ালিফাইড বা যারা ধরো চাইছে ডিগ্রি বাড়াবে। জেলে অতদিন বসে কী করবে, ধরো কারো 5 বছরের জেল হয়েছে, সে ধরো পড়াশোনা করতে করতে চলে এসছে, ঠিক আছে। সে দোষ করেছে কি করে সেটা তো কোর্ট বিচার করছে, বা ধরো সে চাইছে কন্টিনিউ করতে, এটা তো তার রাইট টু এডুকেশন, আমাদের কনস্টিটিউশনাল রাইট আছে, তো এটাকে বঞ্চিত করা হয় না, ওকে। তো তাকে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়।
ওখানে লাইব্রেরি থাকে জেলেতে, অনেক জেলেতে লাইব্রেরি থাকে, সেখানে সে চাইলে লোকে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ওখানে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়, টুর্নামেন্ট হয় বিভিন্ন, যেমন ফুটবল টুর্নামেন্ট হয়, দাবা টুর্নামেন্ট হয়, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের তোমার স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়। আচ্ছা, তারপর তোমার ক্রিকেট হয়, ঠিক আছে, আর এই ধরনের তোমার খেলাধুলার অ্যাক্টিভিটিস করে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে তোমার কয়েদিদের কিন্তু আবার কিছু ভাগ থাকে, যেটা আমি বলে দিচ্ছি একটু। যেমন ধরো যাদের এখনও সাজা পার্মানেন্টলি গিলটি তাকে ঘোষণা করা হয়নি, বা যে এখনও কনভিক্ট নয়, যে এখনও আন্ডার ট্রায়াল চলছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু আলাদা সেলে রাখা হয়, এবং তাদের কিন্তু কোনো ড্রেস হয় না, তাদের কিন্তু কোনো কয়েদি নাম্বার হয় না, ঠিক আছে। যারা ধরো পার্মানেন্টলি কনভিক্টেড হয়ে গেছে, কোর্ট একটা সাজা ঘোষণা করে দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জেলের দেখবে একটা ড্রেস হয়, একটা কয়েদি নাম্বার হয়। আবার ধরো অনেকে আন্ডার ট্রায়াল, কাস্টাডি ট্রায়াল চলছে, অনেক দিন চলছে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা কয়েদি নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার সাজার বেসিসে কিন্তু বিভিন্ন সেলে আলাদা আলাদা করা থাকে। যেমন ধরো কেউ বাংলাদেশ থেকে এসেছে, ঠিক আছে, ট্রেসপাসার্স, তাকে ফরেন অ্যাক্টে যার ধরো বেল, ফরেন অ্যাক্টে যার ধরো কনভিকশন হয়েছে, তাকে আলাদা ব্যারাকে রাখবে, ঠিক আছে। ছেলে মেয়ে প্রথম কথা হচ্ছে আলাদা ব্যারাকে থাকে। আচ্ছা, কেউ ধরো মার্ডার করেছে, রেপ করেছে, গুরুতর সাজা, তাদের কিন্তু আলাদা ব্যারাকে রাখবে। আচ্ছা, আমি এই জায়গাটা কাটছি। ধরো এরকম তো একজন হয় না যে একজনই মার্ডার করেছে বা কিছু, 5-6 জন আমি ধরলাম, কথার কথা, 5-6 জনকে কি একসাথে রেখে দেয়? একসাথে রাখলো, ঠিক আছে, নাহলে তো ঝামেলা লেগে যাবে। যে ধরো নর্মালি এমনি ধরো মারধর করে এসছে, বা নর্মালি ধরো এমনি পকেটমারি করে এসছে, তার সাথে যদি একটা তোমার ধরো মার্ডারের ভিকটিমকে রাখে, সে তো তাকে র্যাগিং করবে। এবার যখন ধরো ছাড়া হয়, তখন ছাড়া হওয়ার সময় তো একসাথে সবাই থাকে, বাইরে সবাই এক, বাইরে সবাই একসাথে, তখনই তো মেন প্রবলেমটা, সেটা আসছি, সেটা হচ্ছে নেগেটিভ দিক, সেটা আমি লাস্টের দিকে আসছি। আগে ভেতরে কি কি ভালো জিনিসগুলো সেটা বলে দিই। আচ্ছা, তারপর হচ্ছে ভেতরে একটা ওয়েলফেয়ার কমিটি থাকে। কারোর ধরো কোনো কেউ ধরো অসুস্থ হয়ে পড়লো বা কিছু হয়ে পড়লো, ঠিক আছে, তাকে ওখানে মেডিসিনের ব্যবস্থা করে দেওয়া, সেইগুলো করে, ঠিক আছে। এবার ধরো কেউ খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে, তখন তো ভেতরে ট্রিটমেন্ট, ওখানে ডাক্তারও থাকে ভেতরে, সে তো আর ওখানে ট্রিটমেন্ট করাবে না, তখন তাকে পারমিশন নিয়ে আরজি কর হোক বা পিজি হোক, তখন তাকে পারমিশন নিয়ে সেখানে শিফট করা হয়। আচ্ছা, জেলের নিজস্ব ছোটোখাটো সেট আপ থাকে, ছোটোখাটো অসুস্থতা হলে ওর ওখানে রিকভারি করে দেয়। ধরো গুরুতর কিছু হলো, তখন তাকে পারমিশন নিয়ে ওই তোমার বাইরের হসপিটালে ট্রিটমেন্ট করানো হয়। আচ্ছা, এবার হচ্ছে তোমার ধরো ওয়েলফেয়ার কমিটির ব্যাপারটা একটু আসি। ধরো কেউ অ্যাডভোকেট হায়ার করার মতো কারো ধরো ফিনান্সিয়াল কন্ডিশন নেই, হতেই পারে, বা বাড়ির লোকও তার সাথে যোগাযোগ করছে না, বাড়ির লোকও ইন্টারেস্টেড নয়, তা আইনি সুবিধা পাওয়া তো এটা তো মানুষের একটা লিগ্যাল রাইট বা কনস্টিটিউশনাল রাইট। তখন সেই ক্ষেত্রে ওই যে জেলার যে ডিএলএসএ অফিসগুলো থাকে, সেখান থেকে তারা কন্ট্যাক্ট করে ওই তোমার যেই কোর্টের আন্ডারে ওই জুরিসডিকশন পড়ছে, সেই কোর্টের কোনো প্যানেল লয়ারকে, ডিএলএসের যারা প্যানেল লয়ার থাকে, তাদেরকে ফ্রি অফ কস্ট ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় তাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, তো এই ধরনের ফেসিলিটিও তোমার জেলেতে প্রোভাইড করা হয়ে থাকে। আচ্ছা, এবার ধরো ওখানে একটা কনফারেন্স হলও থাকে, ঠিক আছে। ধরো কিছু কিছু ট্রায়াল, যেগুলো ধরো আসামি এমন গুরুতর অপরাধ করেছে বা আসামিকে বাইরে বার করলে সে হয়তো পালিয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম ভয় আছে। ধরো ধর্ষণ বা রেপ, এই ধরনের ঘটনা, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা অ্যাকিউজড বা প্রত্যেকটা কনভিক্টেড আসামিরই কিন্তু একটা লিগ্যাল রাইট যে তার কি ট্রায়াল চলছে কোর্টেতে, সে সেটা দেখবে উপস্থিত হয়ে। কিন্তু অনেক সময় কি হয়, ধরো ভিকটিম, যার সাথে আর কি এই ক্রাইমগুলো হয়েছে, বিশেষ করে ওই ধর্ষণ বা এই ধরনের কেসে বলছি আমি, তারা অনেক সময় যে আর কি কনভিক্ট, তাকে দেখে কিন্তু ভয় পেয়ে যেতে পারে, যেহেতু সে তার সাথে ওই ক্রাইমটা করেছে, তো সে আতঙ্কিত হতে পারে। তো এই ধরনের কথাবার্তার কথা ভেবে কি হয়, তাদেরকে ভিজুয়ালি বা ভার্চুয়ালি তোমার, তো তাদেরকে অনেক সময় কি হয়, ওই জেল থেকেই আর কি কনফারেন্স হলে বসে ভার্চুয়ালি তাদেরকে ট্রায়ালটা দেখানো হয় বা ট্রায়ালে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে। কারণ কনভিক্ট তো তোমার ওই ক্রাইমটা ধরো করেছে, সত্যি ধরো করেছে, ঠিক আছে। আর যে তোমার ভিকটিম, যার সাথে ঘটনাটা ক্রাইমটা হয়েছে, সেদিকে অনেক সময় আর কি প্যানিক অ্যাটাক আসে, তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, কারণ তার সাথে তো সেই জিনিসটা তারা করেছে, যে ধরো গণধর্ষণের কেসে বা কিছুতে, তখন তাদেরকে কী করা হয়, কমিউনিটি হলে বসে তাদেরকে ওই ভার্চুয়ালি আর কি কোর্টেতে প্রডিউস করা হয়, ঠিক আছে। এই ধরনের ব্যবস্থাও আছে। আচ্ছা, আরও বলি তোমার, ধরো এই যে ভিজিটার্স আসে, ঠিক আছে, তো ভিজিটার্সদের সাথে অনেক সময় কি করা হয়, ডিরেক্ট দেখা করতে দেয় না যারা হাই প্রোফাইল ক্রিমিনাল, ঠিক আছে, তাদেরকে কিন্তু তখন ওই ভিডিও কলিংয়ের মাধ্যমে এগুলো করা হয়।
বা তাদের ঠিকঠাক ওয়েলফেয়ার হচ্ছে কি হচ্ছে না এটা দেখার জন্য কিন্তু একজন ওয়েলফেয়ার অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, ঠিক আছে? কিংবা তোমার ধরো ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ডিএলএসএ যে সেক্রেটারি থাকে তারা কিন্তু এই জিনিসগুলো দেখে যে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে কি না বা তারা তাদের রাইটটা ঠিকঠাক পাচ্ছে কি না, তখন তাদের সাথে অনেক সময় ভিডিও কল করে এই ব্যাপারগুলো ডিসকাস করা হয়, ঠিক আছে? এই ধরনের ফেসিলিটিও আছে। আচ্ছা, এমনকি তুমি জেলে বসে কিন্তু তোমার বাড়ির লোককে ফোনও করতে পারো, একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে? নির্দিষ্ট টাইমিং আছে, সেই টাইমিংয়ের মধ্যে তুমি ফোন করেও কিন্তু কথা বলতে পারো। এমন নয় যে শুধু এলেই দেখা হবে, ঠিক আছে, বাড়িতে কথা বলার আর কোনো স্কোপ নেই। অনেকে ধরো বয়স্ক বাবা মা আছে যারা ধরো তোমার বাড়িতে আছে আর এসে দেখা করতে পারে না, তো তাদের সাথে ফোন করেই কথা বলা যাবে না? তো তাদেরকে ভিডিও কলিং করারও ফেসিলিটি আছে, এমনকি ফোন করারও ফেসিলিটি আছে, কিন্তু সেটা লিমিটেড টাইমের জন্য, ঠিক আছে? তার মানে ফোন করার ফেসিলিটি আছে মানে এই নয় যে তুমি ওখানে বসে আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করবে, এই করবে, ওইসব কোনো ব্যাপার কিন্তু নয়। ওগুলো কিন্তু স্ট্রিক্টলি দেখা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে জেলের খাবার দাবারের ব্যাপারে আসি। জেলের খাবার দাবার কিন্তু ওখানে নির্দিষ্ট কিছু কয়েদিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, তারাই বানায়। অনেক সময় তোমার আর কি হেল্পার হিসেবে বাইরে থেকে লোক অ্যাপয়েন্টমেন্ট করা হয়, কিন্তু ওরাও অনেক সময় বানায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কয়েদিরাই বানায় এবং হেল্প করার জন্য বাইরে থেকে আনা হয় লোকজন। আচ্ছা, জেলে কিন্তু তোমার পুলিশ অফিসার কিন্তু নর্মাল থানার অফিসারের থেকে কিন্তু সংখ্যায় কিন্তু কম থাকে, ঠিক আছে? মানে অত হাই র্যাঙ্কের অফিসারকে রাখে না। হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট একজন থাকে, জেল সুপার একজন থাকে, ঠিক আছে? ম্যাক্সিমামই নর্মাল এই কনস্টেবল র্যাঙ্কের থাকে, ঠিক আছে, এএসআই র্যাঙ্কের থাকে, এদেরকেই রাখা হয়। কারণ ওখানে তো আর কেউ ইনভেস্টিগেশন করবে না, থানায় তো তোমার একটু এসআই র্যাঙ্কের লোকেদেরকে রাখা হয় ইনভেস্টিগেশন পারপাসে, ওখানে জাস্ট পাহারা দেওয়ার জন্য, হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যা হয়ে গেলে সবাইকে কিন্তু আবার জেলের সেলে, যে যা সেলে ভাগ করা থাকে সেখানে আবার ঢুকিয়ে দিয়ে আবার বন্ধ করে দেওয়া হয় এবং রাতের খাবার সার্ভ করা হয় তোমার সেলের ভেতরে। আচ্ছা, ওটাও কি এরাই সার্ভ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কয়েদিরা থাকে বা কিছু লোক যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, যারা কর্মচারী থাকে তারা করে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে ল্যাট্রিন বা তোমার বাথরুম বলো, যাই বলো না কেন, ওটাও কিন্তু থাকে হচ্ছে সেলের ভেতরেই থাকে, ঠিক আছে? প্রত্যেকটা সেলে একটা করে থাকে কমন টয়লেট, যেটাকে বলে কমন টয়লেট, সেলের ভেতরেই থাকে এবং সেগুলো খুব একটা হাইজিনিক হয় না, ঠিক আছে? সেগুলো তোমার অনেক সময় জলের সমস্যা থাকে, সেখানে একটু অপরিষ্কার থাকে, কারণ নিজেদেরকে এগুলো পরিষ্কার করতে। এই যে আমরা সিনেমায় দেখি যে কাউকে একটা বাইরে থেকে অর্ডার এসছে এই ক্রিমিনালটাকে মারতে হবে, তো অন্য আরও 4টে ক্রিমিনাল মিলে ওই খোখো খেলা হচ্ছে বা কী হচ্ছে, কবাডি খেলা হচ্ছে, তার মধ্যে দম আটকে মেরে দিল। বা ন্যাচারালি দেখি যে মানে সিনেমাই, আমরা তো আর ভেতরে যাইনি তো জানবো না, যে খুব মারামারি হচ্ছে। হ্যাঁ, বা নিউজেও অনেক সময় বেরিয়ে আসে যে মারামারি হচ্ছে জেলের, এই জেলে মারামারি হয়েছে কয়েদিদের মধ্যে। এটা কি মানে নিউজে যখন আসে কিছু তো সত্যি? দেখো, এগুলো হয়, কিন্তু ওই যে মানে বাইরে থেকে মানে ওকে পাঠানো হচ্ছে যে একে গিয়ে মেরে আবার বেরিয়েছে, এইটা অতটাও মানে খুবই হলো, মানে খুবই রেয়ার। এটা আমি কোনোদিন অন্তত শুনিনি, ঠিক আছে? হ্যাঁ, যেটা হয় দেখো, একটা জায়গাতে অনেকজন লোক থাকলে তাদের মধ্যে একটা গ্রুপিজম এমনি হয়ে যায়। তুমি ভাবো না, তুমি আমাদের নিজেদের কথাই ভাবো না, কলেজে আমরা যখন পড়তাম বা কোথাও একটা অনেকজন ছেলে পুলে হয় না, একটা গ্রুপ ভাগ অটোমেটিক্যালি হয়ে যায়। তা জেলের মধ্যে তো হবেই, স্বাভাবিক, সেটা ব্যাপার না। এবার গ্রুপের মধ্যে তো একটা গ্রুপ যখন হচ্ছে তখন একটা গ্রুপের সাথে অন্য গ্রুপের তো দ্বন্দ্ব তো লেগে থাকেই। আচ্ছা, এবার ধরো এইসব থাকতে থাকতে অনেক সময় মানে মারামারি হতে পারে, ঠিক আছে? ধরো একটা বাসন যদি একসাথে অনেকগুলো বাসন থাকে, সেটা ঠোকাঠুকি লাগেই, ঠিক সেরকম জেলের মধ্যে হয়, কিন্তু সেগুলো কন্ট্রোল করে দেয়। এবার দেখো, তুমি যে বলছো যে মেরে ফেলা বা মারামারি করতে গিয়ে যদি ধরো কিছু হয়ে গেল, বা এই কাবাডি খেলতে গিয়ে দেখো খেলতে খেলতে কিছু হয়ে গেলে কিন্তু সেটার কিন্তু কোনো অপরাধ নয়। এটা তুমি দেখবে ওই ডাব্লু খেলা তো দেখবে, ওখানে মানে আর কি কন্ট্রাক্টে লেখাই থাকে যে খেলতে গিয়ে যদি কেউ যদি প্রাণ হারিয়ে ফেলে, তার জন্য কিন্তু সে মানে আদার সাইড কিন্তু রেসপন্সিবল হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবল করা যায় না কাউকে, ঠিক আছে? এগুলো খুবই রেয়ার কেস, হয়তো একটা দুটো হয়তো হলেও হতে পারে, কিন্তু হ্যাঁ, মারামারি যেটা বলছো সেটা কিন্তু হয়। আর গ্রুপিজম হয় এই কারণে হয়, আমি বলছি, জেলের ভেতরেও তোমার একটা ওই মাদক দ্রব্য নিয়ে একটা কিন্তু ব্যবসা টাইপের কিন্তু হয়। আচ্ছা, তো জেলের মধ্যেও আর কি নেশার জিনিসগুলো কিন্তু ব্যান, ঠিক আছে? তাও কিন্তু এইগুলো কিন্তু চলে, একটা তোমার মাদক চক্র বা নেশার চক্র কিন্তু একটা কিন্তু চলে। কেন বলছি দেখো, যে ধরো যার ধরো 30 বছর বয়স, সে ধরো 10 বছর ধরো স্মোকিং করেছে বা নেশা করেছে, সে কি চট করে গিয়ে কি ছেড়ে দিতে পারবে নাকি? পারবে না। তো যে জিনিসটা বাইরে ধরো তোমার 10 টাকা দাম, ভেতরে সেটা বিক্রি হয় কিন্তু 20 টাকায়, ঠিক আছে?
তো এইটা কি হয় যে ভেতরে যারা ধরো তোমার আর কি কারাগার রক্ষী বা যারা ধরো অফিসাররা থাকে তাদেরকে কিন্তু ম্যানেজ করে কিন্তু এই জিনিসটা কিন্তু ভেতরে চলে, ঠিক আছে। তো এবার ধরো কারোর ধরো পয়সা নেই, সে দেখছে অন্য একজন নেশা করছে, তার থেকে মারামারি করে কেড়ে নিয়ে নিলাম, এই থেকে একটা মারামারির একটা সূত্রপাত হতে পারে। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরও অনেক রিজন থাকে, সেগুলো আসছি আমি একে একে। এই ধরনের একটা শুরু হতে পারে। আচ্ছা, টেন্ডারকে নেবে একটা গ্রুপ ধরে, এটা পুরো কন্ট্রিবিউট করে, বাইরে থেকে নিয়ে এসে সে ভেতরে সবাইকে তার থেকে সবাই বেশি টাকা দিয়ে কিনে সে একটা ওখান থেকে তোমার ইললিগাল একটা ইনকাম পাচ্ছে, ঠিক আছে। অন্য গ্রুপের দিকে সেটা নিয়ে প্রবলেম হয়, এই নিয়ে দুটো গ্রুপের মধ্যে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে, এই নিয়েও কিন্তু অনেক সময় মারামারি হয়। আচ্ছা, ভেতরে কিছু ইললিগাল ফোনের ব্যবস্থা করে অনেকে, আচ্ছা, ঠিক আছে। বাইরে ওই যে তুমি বলছো আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশন রাখার জন্য, এগুলো কিন্তু একদমই কিন্তু মিথ্যে নয় পুরোটা, কিছু কিছু জায়গায় কিন্তু এগুলো কিন্তু হয়, ভেতরে কিন্তু ইললিগাল ফোনের ব্যবস্থা কিন্তু থাকে। তো সেটাও কথা বলার জন্য যার কাছে ধরো আছে সে কিন্তু পয়সা ক্লেম করে, ঠিক আছে। তো সেই সব নিয়েও কিন্তু তো ও এত টাকা ও ইনকাম করে নিচ্ছে এইসব করে নিয়ে, তার সাথে একটা মারামারি ব্যাপার, এইসব হিংসা থেকে কিন্তু একটা মারামারির ব্যাপার চলে আসে, ঠিক আছে। খাবার নিয়ে অনেক সময় হয়, ধরো এগুলো আমি ছোটোখাটো এক্সাম্পল দিচ্ছি। ধরো সবার জন্য ধরো 2 পিস করে মাংস বরাদ্দ, ঠিক আছে। কেউ ধরো একটু হেলদি বা খেতে ভালোবাসে, একজন ধরো একটু নিরীহ টাইপের, তার থেকে কেড়ে কুড়ে নিয়ে নিল, সে নিয়ে তার মধ্যে একটা ঝামেলা লেগে গেল। এবার তার সাথে যেই ঝামেলা লাগছে, তার যারা বন্ধুবান্ধব তারা চলে আসছে ওকে বাঁচাতে, ওর যারা বন্ধুবান্ধব তারা চলে আসছে, এর মধ্যে একটা কী হলো, অনেকজনের মধ্যে একটা মারামারি লেগে গেলো, যা হয় আর কি, ঠিক আছে। তো এইভাবে অনেক সময় কিন্তু মারামারি লেগে যায়। আমি এখানে একটা প্রশ্ন করি, এই যে তুমি বললে টাকার ব্যাপারটা, যে এরকম ইলিগাল জিনিসপত্র হচ্ছে বা টাকার বিষয়টা, এবার তুমি ফার্স্টে বললে যে টাকা একটা ওদের খাতায় জমা হয়, তাহলে ক্যাশ টাকাটা পাচ্ছে, এই টাকাটা কোথা থেকে পাচ্ছে? এই টাকাটা হচ্ছে তোমার, এই যে ধরো লোকজন যখন তোমার দেখা করতে আসে গার্ডের থ্রু দিয়ে, তারা কিন্তু ভেতরে, কারণ ওই যে মাদক জিনিসপত্র বা নেশার জিনিসপত্র সেগুলো তো আর তো জেল তো পারমিশন দিয়ে কিনতে দেবে না ওই টাকা থেকে, তাহলে তাকে ভেতরে যারা ইনলিগালি ওটা আনছে তাদের থেকে কিনতে হবে, তারা ক্যাশ টাকা ছাড়া কিনবে না। বা বললো যে তোর বাড়ির লোককে বলে দে যে অমুককে গিয়ে আমার বাড়ির লোক এই আছে, তাকে গিয়ে এত টাকা দিয়ে দিতে, তাহলে আমি তোকে 1 মাসে এত এত জিনিসগুলো দেবো, এইভাবেও কিন্তু অনেক সময় হয়, ঠিক আছে। ফোন দিচ্ছি, এই আমার বাইরে এজেন্ট আছে, একে তোর বাড়ির লোককে বল গিয়ে এত টাকা দিয়ে দিতে, অনেক সময় ওটাই মানে, নালে আমি ওটাই ভাবছি যে টাকার তো লেনদেন বললে হয় না, অনেক সময় গার্ডেদেরকে কিছু ব্যবস্থা করেও দেখো নেশার জিনিস ঢুকে পড়ছে, ফোন ঢুকে পড়ছে, টাকা ঢোকাটা এমন খুব একটা কি মুশকিল ব্যাপার নয়, ঠিক আছে, অনেক সময় ঢুকে পড়ে। এগুলো কিন্তু আমি মানে সব ক্ষেত্রে বলছি না, কিছু কিছু রেয়ার কেসের ক্ষেত্রে বলছি। অনেকে বলবে না এগুলো হয় না, ঠিক আছে, রেয়ার কেসে কিন্তু এগুলো কিন্তু হয়, ঠিক আছে। বা এই জিনিসটাও করে, তোর বাড়ির লোককে বল যে আমার এই এজেন্ট আছে, ওকে এত টাকা পৌঁছে দিতে, তাহলে আমি তোকে এই জিনিসগুলো সাপ্লাই দেবো। আবার এরকমও হয় প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু টাকা ক্লেম করে অনেক সময়। আচ্ছা, অনেক সময় কি হয়, যারা ধরো একটু নিরীহ টাইপের হয়, ঠিক আছে, জেলের ভেতরে মানে আর কি প্রচুর তাকে র্যাগিং করা হয়, ওখানেও আবার একটা তাকে বাঁচানোর জন্য একটা গ্রুপ আছে, মানে অ্যাকচুয়ালি ওই গ্রুপেরাই করায়, ওদের গ্রুপের কিছু লোকজনকে দিয়ে ওকে র্যাগিং করাচ্ছে, মারধর করাচ্ছে, ঠিক আছে, দিয়ে বলছে যে আমার এত টাকা দিতে হবে, তবে তোমাকে আমি প্রোটেকশন দেবো, তবে তোমার পিছনে আমরা লাগবো না, ঠিক আছে, আমার বাড়িতে এত টাকা তোমার বাড়িতে ফোন করে বলো পৌঁছে দিতে, ঠিক আছে, তাহলে আমরা তোমার পিছনে লাগবো না। এই করেও কিন্তু অনেক ভেতরে কিন্তু তোমার জিনিসপত্র কিন্তু হয়, ঠিক আছে, ইলিগাল কাজকর্ম এইভাবেও কিন্তু চলে। এটা আমি নেগেটিভ সাইডগুলো বলছি, ঠিক আছে, এগুলো কিন্তু ভেতরে ভেতরে চলে। দেখো একটা গার্ডের বা একটা সুপারের তো সবসময় ক্ষমতা নেই যে ভেতরে কী চলছে গিয়ে দেখা। ধরো রাত্রিবেলা তুমি ঘুমাচ্ছ, তোমার ধরো মারধর করছে, ঠিক আছে, মুখ ফুক চেপে ধরে বাকিরা মারধর করছে, তুমি কি গার্ডকে ধরে না ডাকতে পারবে? না গার্ডের সবসময়, হ্যাঁ অবশ্যই রাউন্ডে আসে, ঠিক আছে, রাউন্ডে আসে, কিছুক্ষণ ছাড়া ছাড়া রাউন্ডে ওরা দিয়ে যায়, কিন্তু তার মাঝে যদি তোমার মারধর করে, তোমার ধরো চোখ মুখ বেঁধে মারছে, বা তোমার বাইরে যখন সবাই খোলামেলার মধ্যে, তুমি তখন ধরো ওয়াশরুমে গেছো, সেখানে গিয়ে তোমায় মারধর করছে, কে মারছে, তুমি কী করে কার এগেনস্টে কমপ্লেন করবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নেগেটিভ সাইড বলছি আমি। আচ্ছা, আরও কিছু জিনিস আমি বলি নেগেটিভ সাইডের মধ্যে, আমি নেগেটিভ সাইডে এবার ঢুকছি আস্তে আস্তে। আরও কিছু জিনিস হয়, ধরো একটা মানুষ, তার তো একটা যেমন ধরো পেটের খিদে আছে, একটা শারীরিক তো একটা চাহিদা সকলেরই থাকে। কেউ ধরো মার্ডার করেছে, কেউ ধরো তোমার অন্য আরও অনেক ক্রাইম করে এসছে, ধর্ষণ করে এসছে, যে কোনো ক্রাইম করে আসবে না, সে তো একটা মানুষ, আলটিমেটলি দিনের শেষে সে একটা মানুষ। তো সকলেরই একটা তোমার শারীরিক চাহিদাও থাকে। এবার ধরো সে 10 বছর ধরে জেলেতে আছে, সে সেগুলো কী করে মেটায়, ঠিক আছে, এইগুলো কিন্তু ভাববার বিষয় আছে, ঠিক আছে। এটা একটা খুব বাজে জিনিস হয়, সেটাকে বলে তোমার আনন্যাচারাল লাস্ট, ঠিক আছে।
তো কি করা হয়, যারা ধরো একটু মানে একটু নিরীহ টাইপের বা ধরো একটু তাদের মধ্যে মহিলা বৃত্তি আছে, ঠিক আছে, এই সকল ছেলেদেরকে কি করা হয়, ওই সুডোমির শিকার হয় তারা, ঠিক আছে, যে তাদেরকে ওখানে ধর্ষণ করা হয়, ঠিক আছে। তো মানে তাদেরকে এই সুডোমি শিকার হয় তারা, ঠিক আছে, বা আনন্যাচারাল লাস্ট যেটাই বলো না কেন, তো তারা এইসব জিনিসের শিকার হয়। হ্যাঁ, মানে ন্যাচারালি আমি বলে দিচ্ছি যে ছেলেদের সাথে ছেলেরা সেক্স করে, এবার কিভাবে করে সেটা যে কোনো ছেলেরাই জানে বা মেয়েরাও এখন জানে, তো আপনারা দেখে নেবেন সার্চ করে যদি না জেনে থাকেন। তো এটা হচ্ছে তোমার নেগেটিভ সাইড। আচ্ছা, আরও কিছু কিছু ব্যাপার থাকে তোমার, যারা ধরো একটু ধরো নিরীহ টাইপের, মানে যাদেরকে ডমিনেট করা যায়, তাদের দিয়ে ওই টয়লেট পরিষ্কার করানোর কাজগুলো, ঠিক আছে, করায়। তারপরে যে গা হাত পা টেপায় দেখবে দেখায় না, ওগুলো কিন্তু হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওই সকল জিনিসগুলো করানো হয়, ঠিক আছে। তারপর তাদেরকে দিয়ে বেশি বেশি কাজ করানো হয়, তাদের থেকে খাবার ছিনিয়ে নেওয়া হয়। ধরো সাপোজ একটা করে ডিম সবার জন্য বরাদ্দ, তার থেকে ডিমটা নিয়ে নেওয়া হলো, এই নিয়ে কিন্তু মারামারি লেগে যায়, যেটা আমি একটু আগে বলছিলাম আর কি। তো এই ব্যাপারগুলো একটু তোমার মানে জেলের আর কি নেগেটিভ সাইডের মধ্যে। আর এটাই যখন হচ্ছে, যেটা তখন আমি বললাম যে মারামারিটা তাহলে কখন হয়, মানে মার্ডারাররা আর নর্মালরা কি একসাথে কিভাবে হয়, এই টাইমটা এগুলো হয়। যখন সকালের টাইমে তো সবাই এক, দুপুরের খাওয়ার টাইমে তো সবাই এক, হ্যাঁ, তখনই এইসব কেসগুলো হয়। বুঝতে ঠিক আছে। পেরেছি। আর ভালো দিকও আছে, ওদেরকে ওখান থেকে ডাইভার্ট করার জন্য কিন্তু অনেক রকম চেষ্টা করা হয়। যেমন তোমায় বললাম যে লাইব্রেরি আছে, ওদের পড়াশোনার ব্যবস্থা করা হয়, গান বাজনা আবৃত্তি এই সকল কিছুতে ইনভলভ করা হয়, ফুটবল খেলা। আমাদের এখানে একজন আইপিএস এসেছিলেন কিছুদিন আগে, তো উনিও বলছিলেন যে আগে এই বিষয়গুলো হলেও হয়তো হতে পারতো, মানে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার দেখা হয় একটা ক্রিমিনালের, সেটাকে ঠিক করার ব্যবস্থা হয়, সেটার জন্য ডক্টর আছে আলাদা করে, কাউন্সিলর আছে যারা মানে প্রায় মাঝে মাঝেই তাদের সাথে কথা বলে, প্লাস আরও অ্যাক্টিভিটিস আছে, খেলা আছে, অনেক কিছু করা হয় এখন। আরও একটা জিনিস, মন্দিরও থাকে কিন্তু মসজিদও থাকে পুজো আর্চা করার জন্য জেলের ভেতরে, মানে দুটো অপোজিট এতে থাকে। তো যার যেখানে করা সে কিন্তু সেখানে পুজো আর্চা করা, বা কেউ ধরো মসজিদে ধরো নামাজ পড়া, সে কিন্তু সেগুলো সেখানে কন্টিনিউ করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আছে, ঠিক আছে। তো এদেরকে এনকারেজ করা হচ্ছে, এখনকার জেলের সিস্টেমটা সত্যি কারেকশনাল করে তোলা হয়েছে, অনেকটা আগের থেকে অনেক বেটার বানানো হয়েছে, এবং মানুষকে এনকারেজ করা হয় বিভিন্ন অ্যাক্টিভিটিসে, তারা যাতে এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে যাতে তাদের যে ক্রিমিনাল মাইন্ডটা সেটা যাতে চেঞ্জ হয়ে যায়। আর যে বলছিল না যে এখন এসব হয় না, আমি একটু বাদে আর একটা এক্সাম্পলে আসছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, একটু বাদে একটা এক্সাম্পল আসছি। না, উনি হয় না বলেনি, বাট ওটাকে মানে আটকানোর জন্য অনেক কিছু চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, অনেক কিছু চেষ্টা করাচ্ছে, যার জন্য কমেওছে এইসব জিনিসপত্রগুলো, এটাই বলছিলেন। হ্যাঁ, কমেছে, বাট তাও দেখো সব তো পুরোপুরি মুছে দেওয়া সম্ভব নয়, কারণ ওখানে যারা যাচ্ছে সবাই তো আর নির্দোষ নয়, বাইরে কিছু একটা ক্রাইম করেই যাচ্ছে, ঠিক আছে। তো পুরোপুরি তো ক্রাইমকে তাহলে তো বেরিয়ে জেল থেকে বেরিয়ে কেউ ক্রাইম করতো না, পুরোপুরি যদি সে সংশোধন হয়ে যেত, সেটা করা যায় না, একটা মানুষ তো রে বাবা। তো হ্যাঁ, এগুলো করা হয়, ঠিক আছে। এবার আসি যেটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম, যে এই যে আমরা সঞ্জু সিনেমাটায় আমি দেখেছি মেনলি যে পাইপলাইনের সমস্যার কারণে ঘুমিয়েছিল, তো টয়লেটের ওখান থেকে সব কিছু বেরিয়ে আসছিল। হ্যাঁ, এটা দেখেছি, আমি জানি না তুমি সঞ্জু দেখেছো কিনা। তো এইগুলো কি রিয়েলি হয়? মানে তুমি তো বলছিলে যে একটু তো হয়, মানে একসাথে আছে, হাইজিন প্রবলেম আছে, বাট এই জিনিসগুলো কি হয়? একসাথে থাকলে কি হয়, গার্ডকে ডেকে ব্যাপারটা দেখালে ওই প্রবলেমটা সলভ করে দেয়, বা তাদেরকে তখন অন্য সেলেতে শিফট করিয়ে দেয়। কিন্তু যাদেরকে ধরো হাই প্রোফাইল ক্রিমিনাল একটা তোমার সিঙ্গেল সেলেতে তাকে রেখেছে, তাকে একাকে, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে এগুলো একটু প্রবলেম। সেখানে একটা ছোটো ধরো তোমার জানলা বা একটা ছোটো ধরো ফাঁক মতো থাকে, যেখান দিয়ে সে জাস্ট মুখ বার করে বাইরের লোককে ডাকতে পারবে, যেটা সঞ্জু সিনেমাতে আর কি তুমি বলছো, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো প্রবলেমগুলো কিন্তু হয়, ঠিক আছে। আর জেলে সত্যি টয়লেটগুলো একটু আনহাইজিনিক, এখন চেষ্টা করা হচ্ছে অনেকটা বেটার করার, বাট দেখো একটা তো পরিকাঠামোর ব্যাপার আছে, সব জেলের যদি এখন তুমি টয়লেট চেঞ্জ করতে একটা হিউজ ফান্ডের ব্যাপার আছে, ঠিক আছে। তো সেটা তো সহজে হবে না। সো সেই পুরোনো সিস্টেম ধরো ইন্ডিয়ান সিস্টেমই এখনও চলছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হচ্ছে, বাট সেই পুরোনো সিস্টেম, সেই পুরোনো পাইপলাইন, সেই পুরোনো সব কিছু, তো এই প্রবলেমগুলো হয়, জলের সমস্যা মেনলি হয়, ঠিক আছে। জেলে মেন যে সমস্যাটা হয় আমি শুনেছি, জলের সমস্যা, জল পর্যাপ্তভাবে কিন্তু সবাই পায় না, ঠিক আছে। কেউ ধরো বেশি জলে চান করে নিল, বেশি জলে করে নিল, তো লিমিটেড, ঠিক আছে। জলের সমস্যাটা কিন্তু হয়। এমনও জিনিস আমি দেখেছি, ওই যে পরিষ্কার করে না টয়লেটটা, মানে শুনেছি ওইটা জল ছাড়া পরিষ্কার করে। আচ্ছা,
জল ছাড়া ওই জিনিসটা পরিষ্কার করায়। জল ছাড়া তো সম্ভব, জল ছাড়া শুধু জামা দিয়ে ওটা পরিষ্কার করে, এরকমও শুনেছি, জল বাঁচানোর জন্য। ঠিক আছে, এগুলো ভেতরকার খবর বলছি আমি। ঠিক আছে, তো এগুলো চেষ্টা করা হচ্ছে যাতে অনেক আগের থেকে অনেক বা সব জায়গায় এগুলো হয়ও না, আমি কিছু জায়গার কথা বলছি, জল ছাড়া ওই জিনিসটাকে পরিষ্কার করানো, জল বাঁচানোর জন্য। ঠিক আছে, আর ওই প্রত্যেকটা ছেলে যারা ধরো থাকে তারা নিজেরাই এই জিনিসগুলোকে আর কি দেখাশোনা করে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে সঞ্জু সিনেমা যখন বললে একটা জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে জেল থেকে তুমি কিন্তু ধরো কোনো এমার্জেন্সি কাজ আছে, ধরো তোমার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, ঠিক আছে, বা কেউ ধরো বাড়িতে অসুস্থ, তাকে কিন্তু প্যারোলে কিন্তু বাইরেও ছাড়ে। কিছুদিনের জন্য প্যারোল যদি তার ধরো অ্যাকসেপ্ট করা হলো, গ্রান্ট হলো, তখন কিন্তু তাকে তাকে পুলিশ প্রোটেকশন দিয়েই পালানো, না সে পালিয়ে যাবে, পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে কিন্তু ছাড়াও হয় সেই ক্ষেত্রে। আর প্যারোলে সেটা কি হাইকোর্ট দিয়ে পারমিশন নিতে হবে? হাইকোর্ট দিয়ে করতে পারো, যে তার যে জুরিসডিকশন আছে, হ্যাঁ, মানে কোর্ট দিয়ে করতে হবে, কোর্টের থ্রু দিয়ে। ঠিক আছে, তো তোমার আগে কিন্তু এই প্যারোল দেওয়ারটা কিন্তু অনেকটা রিজিড ছিল, চট করে কিন্তু গ্রান্ট করতো না। এখন দেখছি মানে অনেক ক্ষেত্রেই এ হলে গ্রান্ট করে দিচ্ছে, মানে যতটা পারা হয় এখন কিন্তু কয়েদিদের সাথে কোঅপারেট করা হচ্ছে, বা তাদেরকে অনেকটা বেশি ফ্রিডম বা অনেকটা তাদের রাইট সম্বন্ধে জানানো হচ্ছে, অনেক কিছু ফেসিলিটি তাদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা তুমি বলছিলে আর কি, মারধর করা, এই করা, এগুলো আগে হতো। কেন হতো বলো তো? ব্রিটিশ আমলে তখন হতো। তখন যারা ধরো তোমার স্বাধীনতা সংগ্রামী, তারা তো তোমার অ্যাকচুয়ালি দেখতে গেলে ব্রিটিশ তোমার রুল চলছিল, তো সরকারের এগেস্টে তারা করছে, এবং ব্রিটিশরা তো এটাই চাইতো যে তাদেরকে আর কি মারধর করে করে তারা যাতে আর সেকেন্ড টাইম বেরিয়ে যাতে তারা না কোনো স্বাধীনতা সংগ্রামের ভূত যাতে তাদের মাথা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, যার জন্য তাদেরকে জেলেতে ওরকমভাবে টর্চার করা হতো, এগুলো আগে হতো। ঠিক আছে, এখন কিন্তু ওই জিনিসগুলো হয় না। ঠিক আছে, আর এখন অনেক তোমার ফ্লেক্সিবল করা হচ্ছে জিনিসগুলোকে। ঠিক আছে, তাদেরকে মূল স্রোতে আনার জন্য, তাদের ক্রিমিনাল মেন্টালিটি চেঞ্জ করার জন্য অনেক ধরনের সাইকিয়াট্রিস্ট, অনেক ট্রিটমেন্ট, অনেক কিছু করে, ওয়েলফেয়ার কমিটি আছে তাদের ওখানে। ঠিক আছে, বা তাদের যদি প্রয়োজন পড়ে তাদের প্যারোলে ছাড়াও হয়। ঠিক আছে, বাইরেও তারা তখন আসতে পারে, এই ধরনের অনেক ফেসিলিটি এখন তাদেরকে দেওয়া হয়। এইসব ব্যাপার মানে সরকার থেকে এখন যেটা বোঝা যাচ্ছে তোমার কথায়, প্লাস আমি আগের দিন যেটা বলছিলাম, মানে সোজা কথায় অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে। কারো ধরো ইনকাম নেই, এমনি রাস্তাঘাটে ভিক্ষা করছে, ঠিক আছে, ফ্যামিলি পিছুটান কেউ নেই, সে রাস্তায় ভিক্ষা করার থেকে জেলে গেলে অনেক বেশি ফেসিলিটি পাবে, সোজা কথা। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, কিছু কাজ করতে হবে না সেরকম, যদি সশ্রম কারাদণ্ড না হয়, সিম্পল ইমপ্রিজনমেন্ট হলে তো আরোই ভালো, এমনি বসে বসে খাবার পাবে। আর যদি তোমার আর কি রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট হয়, সামান্য সিম্পল কাজ করতে হয়, এমন কোনো হার্ডওয়ার্ক তাদেরকে করতে হয় না। ওই পাথর ভাঙা, আগে যেমন দেখানো হতো না যে পাথর ভেঙে করা হতো, ওই সব কিছু হয় না। এবার আসি যে হাই প্রোফাইল কেস যেগুলো হয়, সেগুলো আমরা শুনি যে অনেক ফেসিলিটি দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে। হ্যাঁ, তো এইটা কি সত্যি? হ্যাঁ, এটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি এগুলো মানে বেআইনি বা ইনলিগাল, বাট ধরো কোনো, আমি বলছি মানে বলতে বাধ্য হচ্ছি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি কোনো পার্টির কথা বলছি না, কিন্তু কোন পার্টি পার্টিকুলার বলছি না, তারা ধরো জেলেতে গেছে, তাদের কিন্তু ফেসিলিটি কিন্তু বেশি দেওয়া হয়, খাবার দাবার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওখানে টিভির ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক আছে, ভালো জায়গায় রাখা হয়। সেটা কি ওরকম সেল হয় না অন্য রকম ব্যাপার হয়? মানে তোমার একটা সেল, মানে সবার সাথে তাকে রাখা হয় না, আলাদা করে। আচ্ছা, আর সেটা হাই কোয়ালিটি? হাই কোয়ালিটির। সেটা ধরো হাই প্রোফাইল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা কেউ হলো গেল, তার ক্ষেত্রে সেই ফেসিলিটিগুলো কিন্তু, এগুলো কিন্তু অফিসিয়াল কিছু নয়, মানে এগুলো কিন্তু তুমি কোথাও পাবে না, আইনে কোথাও পাবে না, এগুলো কিন্তু করা হয়, কিন্তু থাকছে জেলেই, আলটিমেট থাকছে জেলেই। আচ্ছা, ওদের ফোন টোন ওগুলো তো থাকেই, ওগুলো ডিটেলসে বলছি না। হ্যাঁ, এবার ধরো কোনো স্টেটের রাজনৈতিক ব্যক্তিত্ব, সে ট্রান্সফার হয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছে তোমার বাইরের স্টেটে, সেন্ট্রালের কোনো জেলেতে, সেখানে তো ওই পার্টির তো রুল চলে না, সেখানে কিন্তু তাকে ওই ফেসিলিটিগুলো কিন্তু সে পাবে না। আচ্ছা, তাকে কিন্তু সে তাকে দেয় না, মানে নরমাল কখনো নাকি? আচ্ছা, যেহেতু পার্টির ক্লাস ব্যাপার আছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ তুমি রুলিং পার্টি চলছে, তুমি তার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার ক্লোজ কেউ, স্টেটের ক্লোজ কেউ, ঠিক আছে, তখন তুমি জেলে গেলে কিন্তু এই ধরনের ফেসিলিটি কিন্তু তাদের দেওয়া হয়। এটা কিন্তু মানে আনঅফিসিয়াল, অফিসিয়াল কিন্তু কিছু নয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা দেওয়া হয়। ঠিক আছে, একটা ছোটো ইনসিডেন্ট বলছি, একজন জেলে গেছিলো, ঠিক আছে, আমি নাম বলছি না, লোকে বুঝতে পারবে। তো তার সেলের সামনে আর কি ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল, দেখতে ভালো লাগবে বলে। আচ্ছা, ঠিক আছে, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখনও আছে, আমি তার নাম নিচ্ছি না। ঠিক আছে,
তো এটা করা হয়েছিল এবং এটা নিউজেও এসেছিলো, মানে এমন নয় যে বানিয়ে বলছি, নিউজেও এসেছিলো। এবং তার কী কী খাবারের মেনু, ঠিক আছে, সেইগুলোও নিউজে আনা হয়েছিল। ঠিক আছে, তাকে কী কী ফেসিলিটি দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো এগুলো হয় না বলবো না, হয়। এখন তো আর রাজনৈতিক ব্যক্তিত্বরা তো আর হাই প্রোফাইল হলে সে তো আর জেলে যায় না, সে ডিরেক্ট চলে যায় হসপিটালে, পিজিতে চলে যায়। ঠিক আছে, যাক, আর বেশি আর ঠিক আছে থাক, ওটা অন্য পডকাস্ট। না মানে পডকাস্ট না, যে কোনো ক্ষেত্রেই মানে আমরা কোনো একটা পার্টিকে বলছি না, সমস্ত পার্টিরই মানে এটাই দেখা যায় আলটিমেটলি ভোগে সাধারণ মানুষ। ওকে, বাট তাও এখন জেল আমি বলবো যে আগের থেকে বেটার, অনেক বেটার করা হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্সি জেল, যেটা নতুন, যেটা আর কি এখন শিফট করা হয়েছে এখানে, প্রেসিডেন্সি জেল। আজকে আমরা জেলের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার ডার্ক সাইড নিয়ে অলরেডি আলোচনা করলাম, আর কিছু কি ডার্ক সাইড আছে? আর একটা ডার্ক সাইড যেটা রিসেন্ট কিছুদিন আগে আমি নিউজে দেখছিলাম, মহিলা সেলে, ঠিক আছে, জেলের মধ্যে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। নিউজে দেখবে কিছুদিন আগে এসেছিল, এটা কিন্তু খুব বড় চ্যানেল কিন্তু কভার করেনি, মানে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা কিন্তু আমাদের রাজ্যের ঘটনা বলছি। আচ্ছা, মহিলা সেলে মহিলারা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস ভাবো, ছেলেদের সেল আলাদা, মহিলাদের সেল আলাদা, ঠিক আছে, সেখানে সব স্টাফেরাও থাকে হচ্ছে তোমার মহিলা, ঠিক আছে, তাহলে প্রেগনেন্টটা হচ্ছে কি করে? মহিলা তো প্রেগনেন্ট হয় না, মানে ব্যাপারটা চিন্তা করার ব্যাপার আছে। তুমি ভাবো, নিশ্চয়ই তার মানে এবার ধর বাইরের কোনো পুরুষও তার বা স্বামী বা তার কোনো বয়ফ্রেন্ড বা কেউ বাড়ির লোক, সে তো আর জেলের মধ্যে ঢুকে পড়ে তো কিছু করতে পারছে না, তাহলে প্রেগনেন্টটা হচ্ছে কি করে? ঠিক আছে, এটা কিন্তু খুব ভাববার বিষয়। আজকে তুমি ভাবো যারা জেলে যাচ্ছে মহিলারা, তারা জেলে কিন্তু সেফ নয়। ছেলেদের ব্যাপারগুলো অতটা নিউজে আসে না, যে ডার্ক সাইডগুলো আমি একদম প্রথমে বলছিলাম সেগুলো কিন্তু নিউজে আসে না, কিন্তু এটা কিন্তু কিছুদিন আগে এসেছিলো। ঠিক আছে, ছেলে বলে তাদের ঘটনাগুলো চেপে দেওয়া হয়, আসে না, বা সে বাইরে বেরিয়ে মুখও খুলতে পারে না, কিন্তু মেয়েদের ব্যাপারটা কিন্তু এসেছিলো। আর এটা প্রমাণিত, কিছুদিন আগেই তোমার দেখছিলাম যে আর কি একটা সেলেতে যতগুলো মানে অনেকজন মহিলা আছে যারা প্রেগনেন্ট হয়ে গেছে জেলে যাওয়ার পরে। আচ্ছা, একটা জিনিস হতে পারে সে বাইরে প্রেগনেন্ট ছিল, হ্যাঁ, তারপর জেলে এসে তো চেক আপ করে, সকল তো চেক আপ করে জেলে আসে না, জেলে আসার সময় তোমাকে চেক আপ করে পাঠানো হবে এবং বার করার সময় তোমাকে চেক আপ করে বার করা হবে। তো জেলের ভিতরে কী করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে? এটার সাথে অনেক বড় বড় জিনিস লিঙ্ক আপ আছে, ঠিক আছে, অনেক বড় বড় মাথা এর সাথে জড়িত আছে, যারা নিজেদের ওই নোংরা কাজকর্ম চরিতার্থ করার জন্য এইসব কাজগুলো করে। আচ্ছা, এবং এতবার করে বা এত বাজেভাবে এগুলো করে যে তারা তাদেরকে মানুষ বলেও মনে করে না, এবং যার কারণে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। একটা নর্মাল ধরো একটা মানুষ প্রেগনেন্সি আটকানোর তো অনেক কিছু থাকে, সেই জিনিসগুলো পর্যন্ত তাদেরকে ইউজ করার তাদেরকে যোগ্য মনে করে না। কি বলছি বুঝতে পারছো? মানে এটা কতটা ডার্ক জিনিস, বা এটা কতটা একটা নেগেটিভ অ্যাসপেক্টস দিয়ে মহিলাদেরকে প্রেগনেন্ট করে দিচ্ছে। দেখো আর একটা জিনিস হতে পারে, মহিলারা হয়তো কিছু মহিলা হয়তো নিজের সম্মতিতে কিছু হয়তো টাকা পয়সার লোভেও সেটা করতে পারে, আমি বলছি না যেটা হতে পারে না, বাট এই কাজটা তো ইনলিগাল কাজ, ঠিক আছে, এই কাজটা তো ইনলিগাল কাজ। তাকে হয়তো টাকার প্রলোভন দেওয়া হয় যে হ্যাঁ তোমাকে এই ফেসিলিটি, টাকার নয় হয়তো অনেক কিছু ফেসিলিটি দেওয়া হবে জেলের মধ্যে, তুমি এই করতে পারবে ওই করতে পারবে, ঠিক আছে, এসব প্রলোভন দিয়েও হয়তো এই জিনিসগুলো করা হয়েছে, ঠিক আছে, কিছু না কিছু কারণে তো করা হয়েছে। বাট যেটার জন্যই করা হয়ে থাকুক না কেন, সেটা দেখার দায়িত্ব কার? জেল কর্তৃপক্ষ। তাহলে সে সেটা ফেলিও, সে সেটা দেখতে পারেনি। আমি বলছি না কে করেছে দোষ, কেউ না কেউ তো এটা করছে, সেটা দায় কার উপর যাবে? তুমি দেখো নিউজে সার্চ করে এই জিনিসগুলো হয়েছে। খুবই নোংরা কাজ, মানে জেলের মধ্যেও মহিলারা সেফ নয়, রাস্তাঘাটে তো দূরের কথা, পুলিশের প্রোটেকশনের ভেতরের মধ্যে থেকেও মহিলারা সেফ নয়। সে তার সম্মতিতে করুক, যে কারণেই করুক না কারণ, দ্যাট ইজ তো ইনলিগাল। যে কাজগুলো হচ্ছে সেগুলো তো ইনলিগাল। আচ্ছা, এর ফাঁকে একটা মজার ঘটনা আমার এই জাস্ট মনে পড়লো, ঠিক আছে, এটা বলে রাখা উচিত। এটা কি জেল রিলেটেড? জেল রিলেটেড, ঠিক আছে। কি হয়েছিল তোমার, একটা এই নিউ টাউনের ওদিকের একটা ঘটনা বলছি, এক্সাক্ট থানাটা বলছি না। তো আমার একজন ক্লায়েন্টকে
অ্যারেস্ট করা হয়েছিল যে না সে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে একটা মহিলার সাথে, ঠিক আছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সে বলে তাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ঠিক আছে, তো জেলে যখন যায়, তাকে যখন কাস্টাডি থেকে তোমার এই জুডিশিয়াল কাস্টাডিতে পাঠায়, ওখানে কিন্তু জিজ্ঞেস করে যে যেই সেলে থাকে যে কি করেছো এ করেছো, জিজ্ঞেস করে মানে কয়েদিরা। আচ্ছা, ঠিক আছে, যে কী করেছো এই করেছো সেই করেছো, ঠিক আছে, ও আচ্ছা এই ঘটনা করে এসছো, ও বাবা ও এই করে, এরকম র্যাগিং হয় কিন্তু। আচ্ছা, ও এই করে এসছে রে, ঠিক আছে, এই ধরনের মানে র্যাগিং করে। তো ব্যাপারটা যেটা ছিল, ছেলেটা ছিল ইম্পোর্টেন্ট, ঠিক আছে। তো আমি দেখছি যে মানে কোনো এভিডেন্স পাচ্ছি না ওকে আর কি তোমার বেল করানোর জন্য, ঠিক আছে। তো ওর সাথে কথাবার্তা বলেও দেখছি হ্যাঁ ওর কল রেকর্ডিংস আছে, সবই যাচ্ছে ওর এগেনস্টে, মেয়েটা যা যা প্রডিউস করেছে আর কি, ওদের সাথে ঘনিষ্ঠ ছবি আছে, দীঘা গেছিলো সে সকল ছবি টবি আছে, ঠিক আছে। তো যাই পাচ্ছি দেখছি তোমার আর কি সবই যাচ্ছে ওর এগেনস্টে। তারপর জেলে যারা ওর সাথে আর কি থাকতো তাদের সাথেও ব্যাপারটা আলোচনা করেছিল, ঠিক আছে। ওখানে কিন্তু মানে কয়েদিরাও থেকে ওদেরও প্রচুর বুদ্ধি হয়ে যায়। তো ওই জেলের মধ্যে একজন ছিল যে আর কি তোমার ওই ল নিয়ে পড়াশোনা করছিল, আচ্ছা, ঠিক আছে। জেলের থেকেও তুমি ল নিয়ে কিন্তু পড়তে পারো ডিস্টেন্সে। সে তার সাথে ওর কিন্তু একটু মানে বন্ধুত্ব হয়ে গেছিলো, তো তাকে ম্যাটারটা পুরো বলে এই করে সেই করে। তো বলার পর সে ওকে সাজেস্ট করে একটা পয়েন্ট, যে এই পয়েন্টে তুই তোর উকিলবাবুকে বল যে এই পয়েন্টে এটা করতে, তাহলে বেরিয়ে যাবে। পয়েন্টটা তোমায় বললে তুমি হাসবে, ছেলেটা ছিল ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং তার কিন্তু মানে আর কি মেডিকেল রিপোর্টও ছিল, যার জন্য ওর বউয়ের সাথে ওর কিন্তু আর কি কোনো বাচ্চা কাচ্চা আর কি হয়নি, ঠিক আছে। তো এগুলো গল্প আমাকে তো বলেনি এই ব্যাপারগুলো, স্বাভাবিক মানে মাথা স্ট্রাইক করেনি। আমি দেখছি ঠিক আছে বিয়ে হয়েছে, চলো বাচ্চা কাচ্চা অনেকের হয় না, নাও হতে পারে, তার বউ কিছু বলছে না, বউ ব্যাপারটা জানতো, ঠিক আছে। এবার এটা যে একটা ক্রুশিয়াল পয়েন্ট হবে সেটাও ওরা হয়তো বুঝতে পারেনি বলেই হয়তো বলেনি, কিন্তু যেহেতু ওই কয়েদিটার সাথে ও থাকতো, ঠিক আছে, ওর সাথে সব কিছু আলোচনা করতে করতে ও তখন বলে যে তুই তোর উকিলবাবুকে এই পয়েন্টটা বল এবং এইটা দিয়ে বল যে বেল মুভ করতে, তাহলে হয়তো বেরিয়ে যেতে পারে কাগজপত্রগুলো দিয়ে, ঠিক আছে। তো যাই হোক তারপরে ওটা বারাসাত কোর্টেতে আর কি তারপরে ওই পয়েন্টের উপর আর কি করা হয়েছিল, এবং হওয়ার পর ওর কিন্তু সঙ্গে সঙ্গে বেলও হয়েছিল, ঠিক আছে। তো যাক জেলে গিয়ে এই একটা জিনিস ওর সাথে ভালো হয়েছিল, হয়তো বাইরে থাকলে বা ধরো অন্য কোনো সেলে ওকে ট্রান্সফার করলে হয়তো এটা নাও হতে পারতো, সবাই তো এরকম হয় না। ওর কপাল ভালো ছিল, ওর সাথে ডিসকাস করেছিল, এবং তো এটাই বলছি মানে জেলের মধ্যেও তুমি চাইলে আর কি ভালো জিনিসও তোমার সাথে ঘটতে পারে, ঠিক আছে। ওখানেও কিন্তু অনেকে থাকে যারা পড়াশোনা করছে, যারা ধরো সত্যি হয়তো কোনো ক্রাইম করেনি, কোনো ভুলবশত এমন কিছু হয়েছে, ধরো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যার জন্য আর কি ওকে ভুল প্রমাণিত করে ওকে আর কি জেলে পাঠানো হয়েছে, ঠিক আছে। অ্যাক্সিডেন্টালি হয়তো সে জেলে চলে গেছে, পরে হয়তো সে বেরিয়েও যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন তার ট্রায়াল কমপ্লিট হবে হয়তো তাকে তোমার গিলটি প্লিট হয়তো করা হবে না, তাকে বা তাকে হয়তো কনভিক্ট করা হবে না, ঠিক আছে, তাকে তো নির্দোষ ঘোষণা করা হবে, তো বেরিয়েও যেতে পারে। কিন্তু সে ধরো এরকম মানে কি ভালো ভালো ছেলেও থাকে যারা মানে কি স্টুডিয়াস বা যারা ধরো কেউ বুদ্ধিমান, তো সেই সব ট্যালেন্টগুলো কিন্তু তোমার জেলেতে কিন্তু খুঁজে বার করা হয়। খুবই ইন্টারেস্টিং ঘটনাটা। মানে তুমি এরকম ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখেও নিতে পারবে, অনেকে জেলে থাকাকালীন, ঠিক আছে, ল নিয়ে পড়াশোনা করে নিজের মামলা নিজে মুভ করে কিন্তু বেরিয়েছে, এরকম কিন্তু আছে, ঠিক আছে। এক্স্যাক্ট এখন নামটা আমার মনে পড়ছে না, কিন্তু এরকম ঘটনা কিন্তু আছে কয়েকটা, তুমি সার্চ করলে কিন্তু পাবে, ঠিক আছে। তো যাই হোক জেল কিন্তু মানুষকে সংশোধন করার জন্যই, ঠিক আছে। হ্যাঁ সব জিনিসে একটা ভালো দিক খারাপ দিক তো থাকে, তো সেখানেও ভালো দিক খারাপ দিক আছে, বাট এখন মেন ফোকাস করা হয় জেলেতে যাতে সত্যি মানুষ তার ওয়েলফেয়ার হয়, তার যাতে মাইন্ডের চেঞ্জ হয়, ক্রিমিনাল মাইন্ডের যাতে চেঞ্জ হয়, ঠিক আছে, এবং সে যাতে সব ধরনের আর কি পজিটিভ ফেসিলিটি যেন সেখানে পায়, সেগুলো এখন কিন্তু দেখা হয়। আচ্ছা এই সব বিষয়গুলো তো জানলাম, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা মাঝে মাঝে শুনি এই জেল থেকে এই কয়েদি পালিয়ে গেছে, হ্যাঁ এরকম তো শুনি কোনোভাবে পালিয়ে যায়। প্রথমত আমাদের ওদিকে হুগলি জেল যেটা আমি দেখি এই বড় বড় প্রাচীর, জানি না কীভাবে পালায়, শুনেছি ওই গাছে চড়ে থাকে বা এরকম কিছু। তো এই পালিয়েটা যায় কিভাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে পালিয়ে গেলে তারপর পুলিশ তো ধরে তাদের, আমরা ম্যাক্সিমামই দেখে নিই ধরে নেয়, তারপর তাদের সাথে কি হয় এই কয়েদিগুলোর সাথে? দেখো ওই উঁচু পাঁচিল টপকে পালিয়ে যাবে এত বড় কারোর বুকের পাটা আছে বলে আমি জানি না। আচ্ছা অত বড় পাঁচিল না পালিয়ে গেছিল আমাদের টোপকে না মনে গাছে উঠেছিল, আমি ওর জন্য বলছি গাছে উঠতে যদি পাঁচিলে উঠে না আমি ওটাই বলছি যে পাঁচিল টোপকে মানে কি গাছে পালিয়ে যাওয়ার বিষয়টা বলছি আমি ওভারঅল।
ওটা ধরো একটা রিয়ার কেসে ধরো পাঁচিলের পাশে গাছ ছিল বলো তাই, সব পাঁচিলের পাশে তো গাছ থাকে না ওইভাবে। তুমি যাবে প্রেসিডেন্সিতে যাবে, ঠিক আছে, ওদিকে তোমার ডায়মন্ড হারবারে যাবে, তুমি দমদমে যাবে, সব পাঁচিলের পাশে গাছ থাকে না। আচ্ছা, বা আলিপুরে গিয়ে দেখবে, হ্যাঁ, তো ওই পাঁচিল, অত উঁচু পাঁচিল লোককে পালানো সম্ভব না। যেভাবে পালায় আমি তোমায় বলছি, বা যেগুলো স্কোপ থাকে আমি তোমায় বলি, দেখো অনেকে কি করে, অসুস্থ হয়ে তোমার আর কি বাইরে ট্রিটমেন্টের জন্য যায়, বিভিন্ন হসপিটালে যায়, আরজি কর হোক বা পিজি হোক, যেখানে হোক, সেখানে কিন্তু গার্ড কম থাকে, মানে জেলের মধ্যে যেরকম সিকিউরিটি তার থেকে তো বাইরে যাচ্ছে মানে কম সিকিউরিটি, ঠিক আছে, যদিও তার যথেষ্ট সিকিউরিটি দেওয়া থাকে, কনস্টেবল থাকে তার সাথে, তার হাতে তোমার হাত করা পরানো থাকে সেগুলো, বাট ওই জায়গায় কিন্তু জেলের থেকে কম সিকিউরিটি। তো যদি পালিয়ে যেতে পারে একমাত্র ওইখান থেকে কিন্তু পালানোর একটা স্কোপ থাকে, ঠিক আছে। বাইরে ধরো লোকজন ফিট করে রাখলে করলো একটা ওইভাবে পালাতে পারে, ঠিক আছে, মানে ওকে জেলের ভেতর থেকে পালানোটা খুব ডিফিকাল্ট। আমি এই কারণে বলছি, তুমি যদি জেলে কোনো দিন গিয়ে ভেতরে দেখো, পালানোর মানে খুব কড়া বন্দোবস্ত। ওখানে একজন সবসময় কিন্তু ওয়াচ করে, ঠিক আছে, ওপর থেকে। জেলের ভেতর থেকে কিন্তু মানে পালানো অতটা কিন্তু ইজি নয়। একদমই পালায় না আমি বলছি না, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো পালাতো, কী করে পালাতো, তখন সিকিউরিটি ব্যবস্থা থাকতো, ঠিক আছে, কিন্তু মানে এই যে যত দিন যাচ্ছে আরও তো মডিফাই করা হচ্ছে না, সিসিটিভি লাগানো হচ্ছে, তখন তোর পাঁচিলকে আরও তোমার উঁচু করা হচ্ছে, কাঁটাতার লাগানো হচ্ছে, তখন তো অত ভালো আমাদের সিকিউরিটি সিস্টেম ছিল না, ঠিক আছে। তাও তখন ওরা পালিয়ে যেতে পারতো, কেন বলো তো, কিছু কিছু সিপাহি তো আমাদের তোমার মানে আর কি ভারতীয় থাকতো, ঠিক আছে, তো তাদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে, এখনও ওইভাবে হয়, আমি সেটা আসছি পরে, তখন ওইভাবে কিন্তু পালাতো। আচ্ছা, তো এখন যদি পালাতে কেউ যায়, আমি মানে ইনসিস্ট করছি না ওকে পালানোর জন্য, তো ভেতর থেকে কিন্তু পালানো খুব মুশকিল, ঠিক আছে, তো তাকে ওই মানে হসপিটালের করে বাইরে বেরিয়ে পালায়। আর না হলে ওই যে বলছিলাম এতক্ষণ একটু আগে বলছিলাম যে প্যারোলে তাকে ছাড়া হয়, ঠিক আছে, তো তখন কিন্তু ভেতরে যতটা আর কি সিকিউরিটি, তার থেকে তো বাইরে সিকিউরিটি কম। কজন গোটা জেল ফাঁকা করে তো সব ফোর্স তার পিছনে পাঠিয়ে দেবে না, দুটো কনস্টেবলকে পাঠাবে হয়তো, বা 4টে কনস্টেবলকে পাঠাবে, ঠিক আছে, তো এই জায়গা থেকে তার পালানোর কিন্তু একটা স্কোপ থাকে, মানে চান্সটা অনেক বেশি, বা সিকিউরিটি অনেকটা কম, হ্যাঁ। তো তাদেরকে কী করে অনেক সময় টাকা পয়সা দিয়ে, বা ভেতরেও যারা রক্ষী থাকে তাদেরকে টাকা পয়সা দিয়ে চাইলে, ঠিক আছে, কিন্তু পালাতে পারে একমাত্র ওইভাবে। ওই পুলিশের চোখে ধুলো দিয়ে ওই টপকে পালিয়ে যাবে, ওই ধরনের জিনিসপত্র হয় না। বা ওই সিনেমায় যেরকম দেখায় যে একটা সুড়ঙ্গ খুললো তোমার জেলের তোমার ভেতর থেকে, ঠিক আছে, দিয়ে পালিয়ে যাচ্ছে, বা তোমার ওই ড্রেনেজ যে পাইপ লাইন থাকে ওটা দিয়ে পালিয়ে যাচ্ছে, ওই সব জিনিসপত্র হয় না, ঠিক আছে, ওই সব কোনো ব্যাপার নেই। আর পালিয়ে যাওয়ার চান্স অনেক কমে গেছে এখন অনেক পালিয়ে যাওয়ার স্কোপ কমে গেছে। কেন পালিয়ে যাবে, ভেতরে তাদেরকে যথেষ্ট ফেসিলিটি দেওয়া হয়, যেটা একজন বাইরে থেকেও পায় না, ঠিক আছে, আর ওই জন্যই আরও দেওয়া হয় যাতে তারা পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি তাদের মাথায় না আসে। এবার ধরো আর একটা জিনিস বলি, তুমি যেটা বলছিলে একটু আগে, যে পালিয়ে গেলে তাদের শাস্তি কি হতে পারে, ঠিক আছে, তো এই ধরনের জিনিস যদি ঘটে থাকে সেক্ষেত্রে তাদের ধরো 3 থেকে 7 বছরে কিন্তু সাজা আরও কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু উল্টোটা তুমি যদি ভেতরে থেকে, যদি ধরো তোমার কথাই বলছি, ধরো তোমার 12 বছরের সাজা হয়েছে, ঠিক আছে, তুমি ধরো ভেতরে ভালোভাবে থাকলে, ঠিক আছে, সব কিছু মেনটেন করলে, তোমার গুড বিহেভিয়ারের জন্য কিন্তু তুমি মার্সি পিটিশন করে কিন্তু তোমার সাজা কিন্তু কমাতে পারবে। কিন্তু এই সব যদি একবার তুমি করার চেষ্টা করো, তুমি ধর পালাতে পারলে না, বা চেষ্টা করে তুমি ধরা পড়লে, সেক্ষেত্রে কিন্তু তোমার এইসব মার্সি পিটিশন করার কোনো জায়গাও থাকবে না, আর তোমার সাজা উল্টে বাড়িয়ে দেওয়া হবে। আরও একটা জিনিস, তোমাকে তখন হাই সিকিউরিটি সেলেতে শিফট করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, সেখানে কিন্তু তোমায় সবসময় সবার সাথে আর মিশতে দেবে না, বেরোতে দেবে না, যেটা ওই তুমি সঞ্জু সিনেমাতে যেরকম বলছিলে যে সেলেতে আর কি, বিশেষ করে ওই মাওবাদী বা টেররিস্টদের যেখানে রাখা, বা তোমার হচ্ছে বাইরের যারা তোমার আতঙ্কবাদী যারা হ্যাঁ, থাকে, হ্যাঁ, ফরেনার যারা থাকে, হ্যাঁ। ঠিক আছে, টেররিস্ট যারা থাকে, ফরেন টেররিস্ট, তাদেরকে যেগুলোতে রাখা হয়, তখন তোমাকে কিন্তু নর্মাল সেল থেকে ওখানে শিফট করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বাট উল্টোটাও আছে, তুমি যদি ভালো বিহেভিয়ার রাখো, গুড বিহেভিয়ার রাখো, তাহলে কিন্তু অনেক সময় মার্সি পিটিশন তোমার কিন্তু জেলই কিন্তু তোমাকে সার্টিফিকেট দেবে যে হ্যাঁ গুড বিহেভিয়ার রেখেছে, জেলের যে সুপার থেকে সার্টিফিকেট দিলে তখন কিন্তু তোমার সাজা কিন্তু কম হয়েও যায় অনেক সময়। আমাদের ওখানে আমরা যখন একটা শর্ট ফিল্ম সিরিজ টাইপের করেছিলাম, একটা জেলার এর ওই যেখানে দেয় সরকার থেকে একটা জায়গা তো দেয় তাদের থাকার জন্য সেই জায়গায় করেছিলাম। তো আমি আরও রেকি করতে গেছিলাম। রেকি মানে আগে জায়গায় কোন জায়গাটায় শ্যুট হবে, কি কোন সিনটা কোথায় হবে ওটা দেখতে আমরা দুজন গেছিলাম। গিয়ে তখন
সেই জেলারটা আমাদের দেখাচ্ছে যে এই জায়গায় এটা আছে, এই জায়গাটা এটা আছে। দিয়ে ওখানে দেখছি কিছুজন চাষবাস করছে, কিছুজন সবজি কাটছে, হাঁস চড়াচ্ছে, কিছুজন অনেক হাঁস আছে। হ্যাঁ, তো তারপর উনি মানে জেলার নিজে থেকেই বলছে এনারা এই যে সব কাজবাজ করছে এনারা কে বলো তো? আমরা বলেছি কে? ও বলছে কে? বলছি এগুলো সব দাগি এক একটা আসামি, কেউ মার্ডার করে এসছে, কেউ এই করে এসছে, ওই করে এসছে। কি? আমি তখন আমার হয়ে গেছে শুনে, দেখেছি কি? বলছি না না, ওরকম ভয়ের কিছু নেই, এখন এরা সব নর্মাল হয়ে গেছে, ওর জন্যই জেল থেকে বাইরে এদের এখানটা রাখা হচ্ছে, যে এখানে ওরা থাকে, এখানেই করে। আমি বলছি তাহলে এত বাইরে রাখছে যে পালিয়ে যাবে না? এখানে রেখে দিয়েছেন। বলছে না না, এদের সাজার বেশি দিন নেইও, কমেও এসছে, এত ভালো বিহেভিয়ার এদের সবার, যারা বিহেভিয়ার ভালো করে তাদেরই এই জায়গাটায় রাখি। হ্যাঁ, আর সাজাও কমে যায়, এইগুলো বলছিল তখন। হ্যাঁ, তো এই জিনিসগুলো করলে কিন্তু সত্যি সাজা কিন্তু কমানো হয়। আর তুমি ওই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পালাতে তো তুমি পারবে না ভেতর থেকে, অত সহজ ব্যাপার নয়, ঠিক আছে? তখন কিন্তু এইসব জিনিসগুলো আর হবে না। ইনফ্যাক্ট আমরা শ্যুটের সময় তাদের সাথে কথাও বলছিলাম, তারা কিন্তু মানে মনে হচ্ছিল না, মানে ওর জন্যই আরও, মানে যখন আমরা রেকিও করছিলাম, হ্যাঁ রেকি করছিলাম, তখনও কথা বলছো কোথা থেকে এসছো, কি করছো, কি না করছো, হ্যাঁ কি করবে। দিয়ে তারপর আমরা তো বলেছিলাম, তখন তো জানতাম না। তারপর জেলার যখন আসলো, এসে যখন বললো এইদেরকে এত ইনফরমেশন দিয়ে দিলাম, এরকম মনে হচ্ছিল। বাট আলটিমেটলি জেলার উনি বললো যে ভালো, মানে খারাপ না এরা কেউ এখন। আর দেখো, একটা সংশোধনা করে থাকতে থাকতে সবারই তো একটা মেন্টালিটি চেঞ্জ হয়, এটা আমি নিজে দেখেছি। কিন্তু মানে একজনকে আমি পার্সোনালি চিনি, যে আর কি মানে আর কি একসময় কনভিক্ট হয়েছিল, একসময় কিন্তু সে মানে আর কি অ্যাটেম্প টু মার্ডারও করেছিল, ঠিক আছে? মানে ভালো মতো ক্রিমিনাল ছিল। বাট সে সেখান থেকে বেরোনোর পর তার এখন ফ্যামিলি আছে, সব কিছু আছে, এবং সেই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে চলে, ঠিক আছে? কারণ তার মধ্যে সেই ব্যাপারটা এসে গেছে যে আবার যদি আমি কিছু করি তাহলে আমাকে আবার ওরম জায়গায় যেতে হতে পারে। তো এখন ফ্যামিলি নিয়ে সে এখন ব্যাপারগুলো টোটালি আলাদা। আবার কিছু জন হয় যারা ধরো কিছু করে না, মানে মিথ্যে কেসে তাদেরকে ভেতরে পাঠানো হয়, তারা কিন্তু বেরিয়ে আবার চেঞ্জ হয়ে যায়। এরকমও জিনিস হয় যে আমাকে মিথ্যে এরকম পাঠানো হয়েছে, বেরিয়ে তাহলে আমি এগুলো আরো বেশি বেশি করবো। মানে বেরিয়ে তো আমি কোনো কাজ আছে, যেরকম বেরিয়ে তো আমাকে কেউ কাজ দেবে না, কোনো আমি চাকরি বাকরিও পাবো না, তাহলে আমাকে এই কাজগুলোই করতে হবে, এরকমও থাকে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে দেখতে গেলে কনভিকশনের পরে স্কোপ, মানে যদি জেল থেকে এরকম ব্যবস্থা করা যায় বা সরকার থেকে এরকম ব্যবস্থা করা যায়, যে কোনো প্রাইভেট জায়গাতে তাদের কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আরও হয়তো তাদের ক্রিমিনাল মেন্টালিটি যেগুলো আর কি ভেতর থেকে বেরোনোর পর যদি কিছু থেকেও থাকে, হয়তো সেগুলো কিছুটা হয়তো কমে যাবে। আর লোকেও একটা আলাদা চোখে কিন্তু দেখে জেল থেকে বেরোনোর পর। এইটাই আমাদের মেন সমাজটাই হচ্ছে আর কি মানে এইসব জিনিসের জন্য একজন অ্যাকচুয়ালি দায়ী, ঠিক আছে? সে জেল থেকে বেরিয়েছে মানে সে আদৌ করেছে না করেনি। অনেক সময় তো হয় বিনা দোষেও জেলে যায়, বিনা দোষে জেল তো খাটে, অনেকে জেল খাটছে, মানে তো সবসময় এটা নয় যে সে অপরাধটা করেছে। ধনঞ্জয়ের কেসই দেখো না, যাক সেসব আমি আরও ডিটেলসে আসতে যাই না, বাট এরকম তো হয়। কিন্তু তাকে বেরোলে আমাদের সমাজ তাকে আরও ক্রিমিনাল বানিয়ে তোলে। ভেতরে হয়তো তাকে কাউন্সেলিং করা হলো যে না এই করা হলো সেই করা হলো, তার যতটুকু ক্রিমিনাল মাইন্ডেড জিনিসপত্র সবাই তো মুছেও ফেলা হলো, কিন্তু বাইরে বেরিয়ে যে মানুষ, ঠিক আছে, তার ফ্যামিলি মেম্বাররা, ঠিক আছে, আরও দূরে রিলেটিভরা তাকে আর অ্যাকসেপ্টই করতে পারে না, যার জন্য এই জিনিসগুলো আরও হয়। তো আমার মনে হয় যে বেরোনোর পর যদি এরকম কোনো ব্যবস্থা করা যায়, যে তাদের কোনো একটা জায়গায় কাজের ব্যবস্থা করা হলো, সেক্ষেত্রে মনে হয় তাদের অনেকটা হেল্প হবে। এটা আমারও মনে হয়, কারণ একজনের তো দেখো কেরিয়ারের অনেকটা জায়গায় তো তোমার ধরো ভেতরে সে কাটিয়ে ফেলেছে, ঠিক আছে, তার সেখানে যেই টাকাটা সে ভেতরে ইনকাম করেছে বাইরে করলে হয়তো আরও বেশি করতো, ঠিক আছে, কিন্তু জেল থেকে বেরোনোর পর তার হয়তো ধর কেউ তাকে কাজে নিচ্ছে না জানার পরে, তো এই জায়গাগুলো করে দিলে আরও বেটার হয় আমার মনে হয় এটা। আজকে জেলের ইন্টারনাল বিষয়ে আমরা অনেক কিছু জানলাম, প্লাস অনেক যে গেমটা চলে, পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবই জানলাম। একটা লাস্ট জিনিস আমার জানার, যেহেতু এই দিকে ঘুরে গেল বিষয়টা যে বাইরে আসার লাইফটা, হ্যাঁ এটা আমাদের হয়তো পার্ট ছিল না, কথায় কথায় উঠে এসছে। আমরা যেটা শুনি যে জেলের বা যে কোনো সময় যেটা আমরা বেসিকভাবে শুনি, লাল কালির দাগ পড়ে গেল একটা, হ্যাঁ, তার ফলে ধরো ছেলেটার বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা, অনেকেই ধরো এই দেশে কাজ করে না, দুবাই টুবাইতে চলে যায়, ওখানে গিয়ে কাজ করে। তারা কি এরকম ক্রাইম করার পর এখন যেতে পারে না পারে না? দেখো মেন জায়গাটা আটকে যায় কোথায় বলো তো, ধরো সে দুবাই যেতে চাইছে বা কোথাও যেতে চাইছে, একটাই পাসপোর্টের একটা পুলিশ ভেরিফিকেশান হয় না, তো এদের পাসপোর্ট পেতে একটু সমস্যা, এছাড়া আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। যদি পাসপোর্ট ইস্যু করে যায় সে বাইরে গিয়ে সে কাজ করতেই পারে,
ঠিক আছে, কিন্তু ওই প্রবলেম হয়ে যায় ওই জায়গাটা না, পুলিশ ভেরিফিকেশান একটা সার্টিফিকেট দিতে হয়, তবে তো গিয়ে তার পাসপোর্টটা ইস্যু হয়। সেখানে একটা রিমার্কস যদি দিয়ে দেয় না যে এই হয়েছিল এই হয়েছিল, হয়তো পাসপোর্ট পেয়ে যাবে, কিন্তু সেই পাসপোর্টের বেসিসেই তো তার বাইরে পুরো পরিচয়, সে তার বাইরে সিটিজেন হয়ে যাচ্ছে না, সিটিজেনশিপটা তো থাকছে ইন্ডিয়ান, তা ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তার পাসপোর্টটা দেখতে চাইবে, তখনই আর কি একটু প্রবলেম হলেও হতে পারে। মানে ওটা কি পাওয়া, আমি ওর জন্যই জিজ্ঞেস করছি যে ধরো কেউ ক্রাইম করেছে, এই পাসপোর্টের জন্য যেখানে ভেরিফিকেশন যেখন হয় সেটাকে পাওয়া সম্ভব না সম্ভব নয়? পাওয়া সম্ভব, কিন্তু ওই অনেক প্রবলেম হয়। আচ্ছা, প্রবলেম তো আছে, একবার লাল কারণ সে তো অলরেডি তো কনভিকশন থেকে জেলের সাজা কাটিয়ে এসছে, একটা মানুষকে কতবার মারবে, বাইরে বেরোনোর পর তো সে তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, একটা ক্রিমিনাল রেকর্ড তার আছে, সে রেকর্ডটা মেনশন করা হবে, কিন্তু পাবে না যে সেরকম তো কোনো আইনে কোনো বাধা নেই। আচ্ছা, আমরা মোটামুটি আজ সব বিষয়ই জানলাম তোমার কাছে, মানে সব ডিটেলসেই আশা করছি বলেছো, যতটা মানে বলা সম্ভব। অনেক কিছু আছে সম্ভব নয়, তো ওটা আইনি প্যাচে রয়েছে যেগুলো সবাইকে বলা উচিত নয়, মানে সব কিছু জানা উচিত নয় দর্শকের, আমাদের মনে হয়। কারণ দেখো, জেলের ভেতরের একটা আলাদা ওয়ার্ল্ড আছে, বাইরের একটা আলাদা ওয়ার্ল্ড আছে, ঠিক আছে? বাইরে থেকে ভেতরটা দেখা যায় না, ভেতর থেকে কিন্তু বাইরেটা কিছু হলেও দেখা যায়, ঠিক আছে? তো যেটা দেখা যায় না বা যেটা ভেতরে কি হচ্ছে আমরা জানতেও যাই না, ঠিক আছে, বা কিছু জিনিস আমাদের জানা উচিত নয়, তো সেগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করা উচিত বলে আমার মনে হয় না। যেটুকু আমার মনে হয় যে দর্শকের জানা দরকার সেটুকু আমরা জানিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি এলে। আশা করছি আবার আমরা অন্য, মানে তোমার সাথে তো আমার কথা হতেই থাকে, সেটা আলাদা বিষয়, সেটা তো পার্সোনাল দিকের, বাট মানে পার্সোনাল দিকের বলতে আবার ভাববেন না যে কোনো ক্রিমিনাল, মানে অ্যাজ আ দাদা ভাই এরকম সম্পর্ক। বাট খুবই ভালো লাগলো তুমি সময় করে এলে, তোমার মানে বিশেষ করে যে শুক্রবার তুমি ফ্রি টাইম করে এলে, থ্যাংক ইউ। আশা করছি আমরা পরবর্তীকালে অন্যান্য টপিক নিয়ে আবার বসবো, আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে। দর্শকের বলি, আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর দেখা যাক পরে আমরা কি টপিক নিয়ে বসি। থ্যাংক ইউ।